আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ডিয়ার এইচএসসি 25 ব্যাচ, তোমাদের সামনেই পরীক্ষা, তাই না? তো কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রিতে তুমি যদি তোমার প্রস্তুতিটা আরো বেশি স্ট্রং করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই একটি ভিডিওতে তুমি অর্গানিক কেমিস্ট্রির যত গুরুত্বপূর্ণ জৈব যৌগ শনাক্তকরণ রয়েছে সবগুলো তুমি পেয়ে যাবা। তাহলে আর দেরি কেন? ভিডিওটা দেখে ফেলো এবং ভিডিওটা দেখার সাথে, সাথে সবগুলো জৈব যৌগ শনাক্তকরণগুলো নোট ডাউন করে নিও। এগুলো তোমার সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে? তাহলে আমরা প্রথম জৈব যৌগের শনাক্তকরণে যেটা দেখব, চলো আমরা সেটা দেখে আসি। অ্যালকাইল হ্যালাইডটা কিভাবে শনাক্ত করতে হয়, কি, কি রিঅ্যাকশন লাগে সেটা আমরা দেখার আগে জেনে নেই যে অ্যালকাইল হ্যালাইডটা কি? অ্যালকাইল হচ্ছে যেটাকে আমরা প্রকাশ করি R দ্বারা। আর হ্যালাইডটা হচ্ছে প্রকাশ করি X দ্বারা। X টা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলা। X টা হতে পারে ফ্লোরিন, হতে পারে ক্লোরিন, হতে পারে ব্রোমিন, হতে পারে আয়োডিন। তো আমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড শনাক্ত করতে চাই, আমার একটা স্পেশাল বিক্রিয়ক লাগবে, সেটাকে আমরা বলি কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটা দিয়ে আমরা ইজিলি হচ্ছে তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডটা কি করতে পারি, শনাক্ত করতে পারি। তাহলে এই যে এই অ্যালকাইল হ্যালাইডটার সাথে আমি কি অ্যাড করব, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে এই বিক্রিয়কটা যখন অ্যাড করব, তাহলে উৎপাদ কি কি উৎপন্ন হয় দেখো। আমি যখন এই অ্যালকাইল হ্যালাইডটাকে ভাঙবো, তখন এখানে কি কি থাকবে, থাকবে হচ্ছে আর প্লাস আর এক্স মাইনাস। সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে যদি ভাঙি, তাহলে এখানে পাবো সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস। তাহলে একটা জিনিস তোমাকে বলি, পজিটিভ সবসময় যায় নেগেটিভের কাছে, মেকানিজম এটাই বিক্রিয়ার, যে এটা আর প্লাস পজিটিভ, এটা যাবে কার সাথে, নেগেটিভের সাথে। তাহলে এটা যদি এখানে চলে যায়, তাহলে উৎপন্ন হবে একটা অ্যালকোহল, তাই না, আর ও এইচ। এবং তার সাথে যে সোডিয়ামটা যখন এক্স এর সাথে যাবে, তখন উৎপন্ন করবে সোডিয়াম হ্যালাইড, এই যে NaX। এখন তোমার কাছে একটা কোশ্চেন আসবে যে ভাইয়া, নরমালি কোনো একটা জিনিস শনাক্ত করতে গেলে আমরা উৎপাদে দেখি কোনো অদক্ষেপ বা কোনো কালারের অদক্ষেপ দেখা যায়, কিন্তু এখানে তো কিছুই নাই। তাহলে আইডেন্টিফাই করবো কেমন একটা অ্যালকাইল হ্যালাইড? এখনো কাজ শেষ হয় নাই। দেখো, আমি প্রথমত ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করলাম, অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়েছে। এরপরে আরেকটা কাজ আছে, উৎপাদ উৎপন্ন হওয়ার পরে এখানে ঢালতে হবে আরেকটা জিনিস, যে বিক্রিয়কটা নাম হচ্ছে সিলভার নাইট্রেট। ঢালতে হবে এমন একটা জিনিস, যে জিনিসটার নাম বা যে বিক্রিয়কটার নাম হচ্ছে কি, সিলভার নাইট্রেট। তাহলে আমি এই উৎপাদ উৎপন্ন হওয়ার পর আমি সিলভার নাইট্রেট ঢেলে দিব। ওই সিলভার নাইট্রেটটা বিক্রিয়া করবে কার সাথে জানো? এটা বিক্রিয়া করবে সোডিয়াম হ্যালাইডের সাথে। তাহলে এটা বিক্রিয়া করবে কার সাথে, সোডিয়াম হ্যালাইডের সাথে, NaX। তাহলে এখানে উৎপন্ন হবে কি কি দেখো। এই সিলভার নাইট্রেটটা যখন ভাঙবে, তখন আমরা জানি এখানে Ag প্লাস আর NO3 মাইনাস। আর সোডিয়াম হ্যালাইডটা ভাঙলে এখানে উৎপন্ন হবে Na প্লাস এবং X মাইনাস। তাহলে এই যে পজিটিভটা যাবে নেগেটিভ সাথে, তাহলে AgX, এই যে AgX, এবং এটা কি হবে, অদক্ষেপ পড়বে। এবং সোডিয়ামটা যাবে নাইট্রেটের সাথে, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট, NaNO3। এখন হচ্ছে আপ আয়েগা আসলি খেল। এই যে AgX টা না, এটাই হচ্ছে একটা অদক্ষেপ হিসেবে পাত্রের নিচে থাকবে, এবং এটা হচ্ছে সাদা বর্ণের অদক্ষেপ, সাদা বর্ণের অদক্ষেপ। এইটার কারণে আমি বুঝতে পারি যে শুরুতে বিক্রিয়কটা কে ছিল, একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, এটা হচ্ছে সাদা বর্ণের অদক্ষেপ। তাহলে এখন তোমাকে আমি বলি যে তোমার কাছে আছে অ্যালকাইল হ্যালাইড, তুমি কেমনে একজনকে প্রমাণ করে দেখাবে এখানে অ্যালকাইল হ্যালাইড আছে? প্রথমত অ্যালকাইল হ্যালাইডটা নিবা, এরপরে ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ঢেলে দিবা। ঢেলে দেওয়ার পরে এখানে উৎপন্ন হবে অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড। পরবর্তীতে তুমি আরেকটা, এই উৎপাদ উৎপন্ন হওয়ার পরে ওখানে তুমি আরেকটা বিক্রিয়ক অ্যাড করবা, কে, সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেটটা বিক্রিয়া করবে কার সাথে, সোডিয়াম হ্যালাইডের সাথে। পরবর্তীতে সিলভার হ্যালাইড উৎপন্ন হবে, এবং এই হ্যালাইডে যে হ্যালোজেনটা থাকে না, এক্সট্রা, এটা ইউজুয়ালি ক্লোরিন থাকে। কে থাকে ইউজুয়ালি? ক্লোরিন। তাহলে ওই ধরো সিলভার ক্লোরাইড বা সিলভার হ্যালাইড, সেটা হচ্ছে একটা সাদা বর্ণের অদক্ষেপ হিসেবে পাতার নিচে থাকবে। তো এটা দেখে আমি আইডেন্টিফাই করব যে আমার এখানে বিক্রিয়কটা কে ছিল, অ্যালকাইল হ্যালাইড। এখন আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে একটা কি নিতে পারি বলতো, একটা যৌগ নিতে পারি। ধরো অ্যালকাইল হিসেবে নিলাম এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল, যেটার নাম মিথাইল। আর হ্যালাইড হিসেবে নিতে পারি ক্লোরিন, তাহলে এটার নাম কি, মিথাইল ক্লোরাইড। এটার সাথে আমি বিক্রিয়া করব কার বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কস্টিক সোডা। এবং আরেকটা জিনিস মেনশন করা উচিত, এখানে আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করি, যে বিক্রিয়কটা নেই, এটা কিন্তু অ্যাকোয়াস ফর্মে থাকে, অ্যাকোয়াস ফর্মে। তাহলে এখানে হচ্ছে আমি মিথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করি, ঠিক আছে। তাহলে এখানে মিথাইল ক্লোরাইডটাকে ভাঙলে আমরা পাই CH3 প্লাস, আর ক্লোরিনটা ভাঙলে আমরা পাই Cl মাইনাস। সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙলে Na প্লাস এবং OH মাইনাস। তাহলে অ্যাজ ইউজুয়াল CH3 প্লাসটা যাবে OH এর সাথে, তাহলে এখানে মিথানল উৎপন্ন করবে। আর সোডিয়ামটা যাবে ক্লোরিনের সাথে, তাহলে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। এরপরে সোডিয়াম ক্লোরাইডটা, এই যে সোডিয়াম ক্লোরাইডটা, পরবর্তীতে আমি আবার কি ঢালবো বলতো, মনে আছে, সিলভার নাইট্রেট, AgNO3, যেটা ঢাললাম। এখন উৎপন্ন হবে AgCl, সিলভার ক্লোরাইড,
এবং NaNO3 যে আগের মতো। আর এই যে দেখো না সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে কোন কালার পদক্ষেপ দিবে বলো তো? সাদা বর্ণের পদক্ষেপ, সাদা পদক্ষেপ। তাহলে আলটিমেটলি আইডেন্টিফাই করতে পারতেছি যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে মিথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে তুমি হয়তোবা ইজিলি বুঝতে পারতেছো যে অ্যালকাইল হ্যালাইড এটা হতে পারে মিথাইল ক্লোরাইড, অথবা হতে পারে মিথাইল ব্রোমাইড, অথবা আয়োডাইড, অথবা ইথাইল ক্লোরাইড। এটাকে আমাকে যদি আইডেন্টিফাই করতে বলে, তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করব বা শনাক্ত করব? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করতে পারি। এবং লাস্টে অ্যাড করতে হবে কি? সিলভার নাইট্রেট, ফলে পদক্ষেপ পূর্বে একটা সিলভার হ্যালাইডের, সেটা কোন কালারের? হোয়াইট কালার। ওকে, যদি অ্যারাইল হ্যালাইডটা শনাক্ত করতে যাও, তাহলে তোমার লাগবে একটা বিক্রিয়ক। যে বিক্রিয়কটা কি? কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড নামে আমরা কি চিনি, এই যে কস্টিক সোডা। তাহলে এটা দ্বারা আমরা শনাক্ত করব। তাহলে আমরা এখানে অ্যারাইল হ্যালাইডটা আগে নেই, এই যে অ্যারাইল হ্যালাইড। তো এটাকে শনাক্ত করতে হলে এটাকে নিতে হবে। আর এখানে হ্যালাইড হিসেবে মানে এক্স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হ্যালোজেন হ্যালাইড। ওকে, তাহলে এটার সাথে আমি কস্টিক সোডার বিক্রিয়া করব, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কি কি উৎপন্ন হবে? চলো মেকানিজমটা একটু বুঝি। তো এইখানে যেটা হবে, যেখানে যে হ্যালোজেন গ্রুপটা আছে না, এই হ্যালোজেন গ্রুপটা হাইড্রোজেনের সাথে চলে যাবে, এই যে হাইড্রোজেনের সাথে চলে যাবে। তাহলে উৎপন্ন করবে হাইড্রোজেন হ্যালাইড, এই যে। এবং পরবর্তীতে যে ও এন এ মূলকটা আছে না, ও এন এ, এটা চলে যাবে এই মাথায়, এই মাথাটায় চলে যাবে, এই যে এই মাথাটায় চলে যাবে ও এন এ। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনোলেট, সোডিয়াম ফেনোলেট, সোডিয়াম ফেনোলেট হচ্ছে এটার নাম। ওকে, তাহলে এখন তাহলে এটা শনাক্ত কেমনে হইলো? এখানে তো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তাহলে তুমি দেখতে পাবা, দেখো আমি তোমাকে এখন হ্যালোজেনের জায়গায়, যে এখানে তো হ্যালোজেন নিছিলাম, তো হ্যালোজেন গ্রুপের জায়গায় আমি ক্লোরিনটা নিলাম। তো সাপোজ এখানে আছে, এখন দেখো এই যে অ্যারাইল ক্লোরাইড আছে, সাপোজ অ্যারাইল ক্লোরাইড। তাহলে এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করতেছি। তাহলে এখানে কি উৎপন্ন হবে তুমি অলরেডি জানো, সিএলটা এইচ এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে, এই যে HCl। আর এখানে হচ্ছে এই যে ও এন এ মূলকটা এখানে এসে যুক্ত হবে। তাহলে এই যে সোডিয়াম ফেনোলেট তৈরি হয়ে গেল। শনাক্তকরণটা কেমনে হবে দেখো, যখন তুমি অ্যারাইল ক্লোরাইডের উপরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা ঢালছো, ওকে ঢাললা, এখন ঢালার পরে এখানে সোডিয়াম ফেনোলেট এবং HClটা উৎপন্ন হইলো। পরবর্তীতে তোমার কাছে কি, তুমি উৎপন্ন হওয়ার পরে তুমি এখানে অ্যামোনিয়া গ্যাসটা ঢেলে দিবা। কি ঢালবা? অ্যামোনিয়া গ্যাসটা। তাহলে অ্যামোনিয়া গ্যাস যখন ঢালবা, ওই অ্যামোনিয়া গ্যাসটা বিক্রিয়া করবে কার সাথে বলো তো? বিক্রিয়া করবে হচ্ছে তোমার এই যে এর সাথে। বিক্রিয়া করবে কার সাথে? HCl এর সাথে। যখন অ্যামোনিয়া HCl এর সাথে বিক্রিয়া করে, তখন কি উৎপন্ন হয় বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ এখানে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কি একটা সাদা ধোঁয়া না? এটা কি একটা সাদা ধোঁয়া? এটা হয়তো বা 9-10 পড়ছো, সাদা ধোঁয়া। এই সাদা ধোঁয়াটা উৎপন্ন হইলেই আমি বুঝতে পারবো যে এখানে কি আছে? অ্যারাইল হ্যালাইড। বুঝতে পারবো কি এখানে অ্যারাইল হ্যালাইড আছে। মানে সাদা ধোঁয়াটা উৎপন্ন হওয়া মানে এখানে HCl আছে, HCl উৎপন্ন হওয়া মানে এখানে আলটিমেটলি কি আছে? অ্যারাইল ক্লোরাইড বা অ্যারাইল হ্যালাইডটা উপস্থিত আছে। ওকে, তাহলে অ্যারাইল হ্যালাইডটা কিভাবে শনাক্ত করা যায়? খুব সহজ। এই অ্যারাইল হ্যালাইড বা অ্যারাইল ক্লোরাইডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করব, এখানে উৎপন্ন হবে সোডিয়াম ফেনোলেট এবং উৎপন্ন হবে কি? হাইড্রোজেন ক্লোরাইড বা HCl অথবা হাইড্রোজেন হ্যালাইড। তো পরবর্তীতে আমি কি করব? অ্যামোনিয়া গ্যাসটা এখানে ছেড়ে দিব। ঠিক আছে, আমরা অ্যামোনিয়া গ্যাসটা ছেড়ে দিব। অ্যামোনিয়া গ্যাসটা ছেড়ে দিলে সে এই যে উৎপন্ন হইলো, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমার হচ্ছে অ্যারাইল ক্লোরাইডটা বিক্রিয়া করলে যে উৎপাদগুলো তৈরি হইলো, উৎপাদগুলোর মধ্যে HCl এর সাথে বিক্রিয়া করবে এই অ্যামোনিয়া। তো পরবর্তীতে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, ফলে সাদা ধোঁয়া উৎপন্ন করলো। তাহলে আমি ডিটেক্ট করতে পারলাম। ঠিক আছে, সাদা ধোঁয়া উৎপন্ন হওয়া মানে এই রাসায়নিক বিক্রিয়াটাতে আমি বুঝতে পারতেছি কি আছে? HCl। আর HCl কিভাবে উৎপন্ন হয়েছে? HCl উৎপন্ন হওয়ার জন্য হেল্প করছে কে? অ্যারাইল ক্লোরাইডটা। ওকে, তাহলে আমরা অ্যারাইল হ্যালাইড বা অ্যারাইল ক্লোরাইডটা কিভাবে শনাক্ত করতে হয় আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, জাস্ট বিক্রিয়াটা করার সময়, বিক্রিয়া করার পরে উৎপন্ন যে উৎপাদগুলো আছে, ওই উৎপাদের সাথে আমি অ্যামোনিয়া গ্যাসটা ঢেলে দিব। তাহলে আমার শনাক্তকরণটা হয়ে যাবে ইজিলি, সাদা ধোঁয়া উৎপন্ন হলেই। ওকে, তাহলে পরীক্ষায় যদি আসে কখনো অ্যারাইল হ্যালাইডটা কিভাবে শনাক্ত করতে হয়, পারবো না ইনশাল্লাহ? আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, এই অ্যালকিন এবং অ্যালকাইন, ঠিক আছে, দুইটাই শনাক্ত করতে পারি আমরা কি? দুইটা টেস্ট দ্বারা। প্রথমত ব্রোমিন টেস্ট, একটা হচ্ছে বেয়ার টেস্ট। তাহলে আমরা শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে ব্রোমিন টেস্ট, BR2 টেস্ট। এই যে ব্রোমিন টেস্ট নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। তো ব্রোমিন টেস্টে ব্রোমিনের কিন্তু একটা কালার আছে। ব্রোমিনের কালারটা কি বলতো? লাল কালার। তাহলে দেখো আমরা প্রথমে ধরো অ্যালকিন শনাক্ত করব। কি করব? অ্যালকিন। শুরুতে আমরা অ্যালকিন নিয়ে কাজ করতেছি, অ্যালকিন। তাহলে অ্যালকিন যেহেতু শনাক্ত করব, তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নেই। তাহলে এই যে CH2 ডাবল বন্ড CH2, এই যে অ্যালকিন। এটার নাম কি? ইথিন। তাহলে এটার সাথে আমি ব্রোমিন অ্যাড করব। তাহলে কি হয় দেখো, ব্রোমিন যদি আমি অ্যাড করি, যে অ্যালকিনের উপরে যদি আমি ব্রোমিনটা ঢেলে দেই, তাহলে কি হয়? ডাবল বন্ডটা ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা হয়। দেখো CH2
CH2, এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তাহলে দুই হাতে দুইটা ব্রোমিন এসে কি হবে, যুক্ত হবে। তাহলে এটার নাম কি হবে, দুইটা ব্রোমিন তাই ডাইব্রোমো, আর দুই কার্বন তাহলে ইথ, আর যেহেতু সব জায়গায় সিঙ্গেল বন্ড তাই এন, তাই ডাইব্রোমো ইথেন এটার নাম। তো দেখো এখানে কিন্তু এটা একটা কালার ছিল, কোন কালার, লাল কালার, লাল তোমার হচ্ছে কালার না লিখে রং লিখি, কালার না লিখে রং লিখি, এটা বেটার, রাইট? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা লাল রং, এটা হচ্ছে কি লাল রং, এটা হচ্ছে লাল রং। পরবর্তীতে যখন এই লাল রংটা ব্রোমিনের ছিল বিক্রিয়ার শুরুতে, এটা যখন ইথিনের সাথে বিক্রিয়া করছে, ডাবল বন্ডের সাথে বিক্রিয়া করছে, এখানে আর কোনো লাল রং নাই, অর্থাৎ এখানে নো রেড কালার, নো রেড কালার। তার মানে আমি যখন একটা অ্যালকিনের উপর ব্রোমিনটা ঢেলে দিব তখন তার লাল রংটা নষ্ট হয়ে যায়, এখানে আর কোনো লাল রং থাকে না। তাহলে এইভাবেই আমি বুঝতে পারি যে আমার বিক্রয়কে কে আছে, অ্যালকিন আছে, ঠিক আছে? তাহলে এটাই আর কি শনাক্ত, যে অ্যালকিনের উপর ব্রোমিন ঢেলে দিলেই কি হয়, কালারটা চলে যায়, লাল কালারটা নষ্ট হয়ে যায়। সিমিলারলি অ্যালকাইনের উপর ঢাললেও এই ব্যাপারটাই দেখা যায়, অ্যালকাইন, অ্যালকাইনের উপর যদি ঢেলে দাও ব্রোমিন তাহলে সেম জিনিসটা দেখা যায়। চলো আমরা এটা একটু দেখি। তাহলে এখানে আমরা হচ্ছে অ্যালকাইন নিব, রাইট? তাহলে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নেই, তাহলে এটার উপর আমি কি ঢেলে দিব, ব্রোমিন দ্রবণটা। তাহলে পরবর্তীতে কি হবে দেখো, এখানে কিন্তু 2 মোল ব্রোমিন নিতে হবে, কারণ এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে দুইটা বন্ড ভেঙে যাবে। তাহলে দুইটা বন্ড যদি ভেঙে যায় তাহলে এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, তাহলে এখানে CH CH, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা, তাহলে এখানে দুইটা ব্রোমিন আসবে, এখানে দুইটা ব্রোমিন আসবে। তাহলে দেখো এটার নাম কি হবে, 4টা ব্রোমিন আছে, তাহলে টেট্রা ব্রোমো। আর যেহেতু দুই কার্বন তাহলে ইথ, তাহলে টেট্রা ব্রোমো ইথেন, আর সিঙ্গেল বন্ড তাই এন, তাহলে টেট্রা ব্রোমো ইথেন। এখানে ছিল রেড কালার, এখানে ছিল হচ্ছে রেড কালার, রেড কালার, আর এখানে কি রেড কালারটা নষ্ট হয়ে গেছে, কারণ সে কার সাথে বিক্রিয়া করছে, অ্যালকাইন ট্রিপল বন্ডের সাথে বিক্রিয়া করছে, এখানে নো রেড কালার, নো রেড কালার। শেষ, বোঝা গেছে? ওকে, এখন আরেকটা টেস্ট দেখাইতে হবে না, ওটা কি বেয়ার টেস্ট। কাকে দিয়ে করব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। নাম কি এটা, বেয়ার টেস্ট, বেয়ার টেস্ট। এখানে কাকে কাকে নিয়ে করি আমরা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে প্রভাবক, এর একটা কালার থাকে, বুঝছো? এর কালারটা কি, গোলাপি, গোলাপি বর্ণ। তো কি হয়, অ্যালকিনের সাথে বিক্রিয়া করলে সেই গোলাপি বর্ণটা নষ্ট হয়, অ্যালকাইনের সাথেও বিক্রিয়া করলে সেই গোলাপি বর্ণটা নষ্ট হয়ে যায়। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে ধরো অ্যালকিন নেই, অ্যালকিন, তাহলে অ্যালকিন হিসেবে ধরো আমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিলাম, ধরো এই যে CH3 CH ডাবল বন্ড CH2। কি কি বিক্রিয়ক ইউজ করতে হয়, পানি ইউজ করতে হয়, আর হচ্ছে জাইমান অক্সিজেন ইউজ করতে হয়, আর স্পেশাল প্রভাবকটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অর্থাৎ তুমি যখন এই রাসায়নিক বিক্রিয়াটা করবা তখন তোমার এই দুইটা বিক্রিয়ক লাগবে, পানি লাগবে এবং জাইমান অক্সিজেন লাগবে, এবং সাথে লাগবে কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পরবর্তীতে এটার একটা কালার আছে এখন, গোলাপি বর্ণ, গোলাপি, গোলাপি। কিন্তু যখন উৎপন্ন হয় তখন এই গোলাপি বর্ণটা থাকে না, নো পিঙ্ক কালার। ওকে, তাহলে কি হয়, এটা মেকানিজমটা, এই ডাবল বন্ডটা ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা, এই কার্বন একটা হাত ফাঁকা, তাহলে এখানে CH3 CH, এই যে এখানে একটা হাত ফাঁকা, CH2 এখানে একটা হাত ফাঁকা। তাহলে দেখো এখানে কি হয়, পানিকে ভাঙলে আমরা জানি কি কি পাওয়া যায়, H+ এবং OH-। তো পরবর্তীতে যেটা হয় যে এই যে অক্সিজেনটা এটা H+ এর সাথে এসে OH- তৈরি করে, এই যে, তাহলে কয়টা OH- পেলাম, একটা দুইটা, তাহলে এখানে একটা OH যাবে, এখানে একটা OH যাবে। ওকে, এই যে এটা, তাহলে এখানে নো পিঙ্ক কালার, গোলাপি কালারটা কি হয়, নষ্ট হয়ে যায়। তো এইভাবে তুমি কি করতে পারো, অ্যালকিনটাকে শনাক্ত করতে পারো। এভাবে তুমি কি করতে পারো, অ্যালকিনটাকে শনাক্ত করতে পারো। অ্যালকেন কিভাবে শনাক্ত করব, অ্যালকাইন, সেম। অ্যালকেন কিভাবে শনাক্ত করতে পারি, সেম। তো চলো আমি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন নেই, এই যে ধরো এখানে CH3 C ট্রিপল বন্ড CH, তাহলে এখানেও আমরা নিব পানি, কিন্তু কয় মোল নিব এবার, 2 মোল, কারণ এখানে দুইটা বন্ড ভাঙা লাগবে, এবং জার্মান অক্সিজেন নিব কয়টা, দুইটা। এখানেও বেয়ার টেস্টে কি ইউজ করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে ক্যামেরোফোর। তাহলে এটার কালারটা কি হবে, নষ্ট হয়ে যাবে, কারণ এখানে ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড যেখানে থাকবে সেখানে ব্রোমিনের জন্য লাল বর্ণ নষ্ট হবে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ নষ্ট হবে। তাহলে এখানে 3টা বন্ড ছিল, 2টা বন্ড ভেঙে যাবে। তাহলে 2টা বন্ড যদি ভাঙে তাহলে এই কার্বনের 2টা হাত ফাঁকা, এই কার্বনের 2টা হাত ফাঁকা, তাহলে এখানে কি হবে দেখো,
আগে দুইটা OH মাইনাস ছিল, যে একটা দুইটা, এখানে কয়টা থাকবে? চারটা টোটাল। কয়টা OH মাইনাস তৈরি হবে? চারটা। ঠিক আছে, চারটা। তাহলে এটা আমি যদি একটু ভেঙে দেখাই, এখানে তোমার হচ্ছে পানিটাকে ভাঙলে আমরা কি পাইতাম? OH মাইনাস আর H প্লাস। এবার তো 2 মোল পানি আছে, তাই না? 2 মোল। তাহলে এখানে দুইটা H প্লাস, দুইটা OH মাইনাস। আর এখানে তো দুইটা জার্মান অক্সিজেন, এই যে দুইটা, আগে একটা জার্মান অক্সিজেন ইউজ করছিলাম, এখন দুইটা। তাহলে এই দুইটা জার্মান অক্সিজেন দুইটা H প্লাসের সাথে মিলে যাবে, মিলে এই যে এইটা এবং এইটা মিলে দুইটা OH মাইনাস তৈরি করবে। এই যে তাহলে টোটাল 4টা OH মাইনাস পাবা। এই 4টা OH মাইনাস এই জায়গায় যুক্ত হবে, এই যে OH 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 OH। এখানেও নো পিঙ্ক কালার, নো পিঙ্ক কালার, মানে কালারটা নষ্ট হবে। ঠিক আছে, তাহলে এতে আমি বুঝতে পারবো যে এই জায়গার থেকে আছে অ্যালকাইন আছে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনকে শনাক্ত করতে হলে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ব্রোমিন দিয়ে, ব্রোমিন দিলে তাদের কালার নষ্ট হবে, মানে যে উৎপাদটা তৈরি হবে সেখানে লাল রঙ আর থাকবে না, এতেই বুঝতে পারবো সেখানে অ্যালকিন আছে অথবা অ্যালকাইন আছে। আবার তোমার হচ্ছে আমি যদি আরেকটা টেস্ট, বেয়ার টেস্ট, সেখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্বারাও আমি কি করতে পারি? এই অ্যালকিন এবং অ্যালকাইনকে শনাক্ত করতে পারি, কারণ তারা দুজনই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কালারটা কি করে? নষ্ট করে। এই নষ্ট করার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো দেখো অ্যালকাইন 1টা হচ্ছে তোমার কাছে একটা অ্যালকাইন আছে, ঠিক আছে, অ্যালকাইন। সেটা হতে পারে 2 কার্বন, হতে পারে 3 কার্বন, বাট বুঝতে হবে ব্যাপারটা অ্যালকাইন 1টা আসলে কিভাবে তৈরি হয়। ধরো এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এখানে ট্রিপল বন্ডটা আছে, যে এখানে ট্রিপল বন্ড, তাহলে এটা বোঝা যাচ্ছে একটা অ্যালকাইন। আর বাকি হাতগুলা ধরো এই কার্বনের কার্বন 3টা হাত এখানে চলে আসছে, বাকি হাতে হাইড্রোজেন। আর এই কার্বনে তো কোনো হাইড্রোজেন থাকবে না, এই কার্বনে একটা হাত হয়ে গেছে, বাকি 3টা হাত। এই তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। দেখো 1 কেন বলতেছে? 1 বলতেছে যে ট্রিপল বন্ডটা যখন 1 নম্বর কার্বনে থাকবে। এই দেখো যখন আমি এখান থেকে নাম্বারিং করব, এই যে 1 2 3 কার্বনের নাম্বারিং করলাম, যে 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ডটাকে পাইলাম না, তাহলে এটা হবে অ্যালকাইন 1। অর্থাৎ 1 নম্বর কার্বনে যদি ট্রিপল বন্ড পাও তাহলে এটা অ্যালকাইন 1 হবে। সেটা হতে পারে ইথাইন 1, হতে পারে প্রোপাইন 1। যেমন এটা হবে প্রোপাইন 1, যেহেতু 3 কার্বন বিশিষ্ট, তাহলে এটার নাম কি হবে? প্রোপাইন 1, প্রোপাইন 1। এখন এই যৌগটাকে চলো আমরা একটু শনাক্ত করি। এই যৌগটাকে আমরা কি করব? শনাক্ত। তো শনাক্ত আমরা করি, তো শনাক্ত আমরা কতভাবে করতে পারি? নরমালি আমরা শনাক্ত 3 ভাবে করি, বাট আমি এখানে 2 ভাবে দেখাবো, যে 2 ভাবে দেখাইলে তোমার হচ্ছে এক্সাম হলে তুমি কোশ্চেনটা আসলে আনসার করতে পারবে ইজিলি। ঠিক আছে, যেমন আমি প্রথমে সোডিয়াম দিয়ে দেখাবো। কি দিয়ে? সোডিয়াম দিয়ে। তাহলে এই সোডিয়ামটা দিয়ে আমি কিভাবে একটা অ্যালকাইন 1 বা প্রোপাইন 1টাকে শনাক্ত করতে পারি? তাহলে ধরো আমার কাছে এখানে আছে CH3 C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন 1। এটার সাথে আমি অ্যাড করব কি? সোডিয়াম। এবং এখানে দ্রবণ নিতে হয়, অ্যামোনিয়ার দ্রবণ প্রভাবক হিসেবে। আচ্ছা, তো নেয়ার পরে এখানে কি হবে? দেখো আমরা জানি অ্যালকাইন 1 কিন্তু অম্লধর্মী। অম্লধর্মী মানে কি বলতো? মানে সেটা H প্লাস দিবে, ঠিক আছে। তাহলে এইটা H প্লাস দিবে, তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো CH3 C ট্রিপল বন্ড C মাইনাস আর হচ্ছে H প্লাস H। আর এখানে তো সোডিয়াম আছে, তাহলে এখানে কি হবে ব্যাপারটা দেখো। এখানে হাইড্রোজেন প্লাস বের হবে, কয়টা বের হবে? 2টা বের হবে। 2টা যদি বের হয়, 2টা একত্রে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এই যে হাইড্রোজেন গ্যাস, এখানে তুমি পাবা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ প্লাস প্লাস। এই যে এরপরে দেখো এইখানে যে একটা H প্লাস বের হয়ে গেছে, এই কার্বনের সাথে মাইনাস আছে, তার মানে এখানে একটা হাত ফাঁকা, এই হাতে অ্যাড হবে সোডিয়ামটা। তাহলে সোডিয়ামটাকে এখানে আমি অ্যাড করে দিব। তাহলে এই যে CH3 C ট্রিপল বন্ড C, আর এটার সাথে অ্যাড হবে কি? সোডিয়াম। ঠিক আছে, অ্যাড হলো কি? সোডিয়াম। শেষ, একটা যৌগ তৈরি হয়ে গেল। এখনো কথা আছে, দাঁড়াও, সমতাকরণ করতে হবে। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা না? আমি বলছি 2টা হাইড্রোজেন বের হবে, তার মানে কি এখানে 2 মোল প্রোপাইন নিতে হবে। ওকে, আর এইখানে 2 মোল যদি আমি এই প্রোপাইনটা নিই, তাহলে এটাও, এই আয়নটাও কি 2 মোল হবে, তার মানে এটার সামনে 2 দিতে হবে। 2 দেওয়াতে সোডিয়ামও 2টা হয়ে গেছে, তার মানে এখানেও 2 দিতে হবে। শেষ, বোঝা গেছে সমতাকরণটা। এখন শনাক্তকরণ কেমনে হইলো দেখো। শনাক্তকরণ হয়েছে এইভাবে, আমি কিভাবে চিনবো যে এখানে অ্যালকাইন 1টা আছে? এইভাবে যে একটা অ্যালকাইন 1 এর সাথে আমি যখন সোডিয়ামের বিক্রিয়া করবো এবং অ্যামোনিয়া দ্রবণটা ইউজ করব, তখন এখানে বুদবুদ উৎপন্ন হবে। হাইড্রোজেন গ্যাসের কি উৎপন্ন হবে? বুদবুদ, পাত্রে। তো এটা দেখে আমি বুঝতে পারবো এখানে কি আছে? অ্যালকাইন 1টা। বোঝা গেছে? তাহলে অ্যালকাইন 1 শনাক্ত করতে পারি সোডিয়াম দিয়ে, এবং এখানে অ্যামোনিয়ার দ্রবণটা প্রভাবক হিসেবে কি হবে? ইউজ হবে। তো আমি যখন অ্যালকাইন 1 এর সাথে এটা বিক্রিয়া করাবো, তখন আমার এখানে একটা যৌগ উৎপন্ন হবে এবং সাথে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে। এই বুদবুদটা উৎপন্ন হওয়ার কারণটাই আমি ডিটেক্ট করতে পারবো যে এখানে বিক্রিয়ক হিসেবে কি ছিল? প্রোপাইন 1টা বা অ্যালকাইন 1টা। বোঝা গেছে? আরেকভাবে শনাক্ত করতে পারি কিভাবে দেখো। আরেকটা হচ্ছে আমি একটা বিক্রিয়ক দিয়ে শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে সিলভার, এবং এটা হচ্ছে কিন্তু একটা জটিল যৌগ, ঠিক আছে। NH3 2টা, এবং এখানে হচ্ছে নাইট্রেট। এটার নাম কি বলতো? 2টা কি আছে বলতো? অ্যামোনিয়া, তাই এটা ডাই অ্যামিনো সিলভার নাইট্রেট।
ডাই অ্যামিনো সিলভার নাইট্রেট। ওকে, তাহলে ডাই অ্যামিন সিলভার নাইট্রেট একটা জটিল যৌগ, এটা দিয়ে আমি শনাক্ত করতে পারি কিভাবে দেখো, খুব সিম্পল। CH3 C ট্রিপল বন্ড CH, এটার সাথে আমি এই যে এটার বিক্রিয়া করাবো, তাহলে এখানে Ag, তারপরে এখানে অ্যামোনিয়া, কয়টা, দুইটা, এরপরে হচ্ছে এটার সাথে ওই যে তোমার নাইট্রেট মূলকটা। তাহলে এখানে কি কি উৎপন্ন হবে এটা একটু বোঝা দরকার। দেখো প্রথমত এখানে যে দুইটা অ্যামোনিয়া আছে না, দুইটা অ্যামোনিয়া, ওই দুইটা অ্যামোনিয়া এখানে উৎপন্ন হবে 2NH3, 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে, হইলো। এরপরে যেটা হবে, এখানে বাকি থাকে কি, সিলভার থাকে, নাইট্রেট থাকে। আর এখান থেকে দেখো, এখান থেকে যেটা হবে, যেটা আবার আগে যেহেতু এটা একটা অম্লধর্মী, তাহলে H+ দিবে, তাহলে এটা H+ দিবে, এই যে মাইনাস আর H+। ঠিক আছে, এখন দেখো কি হবে, আমরা দেখলাম যে দুইটা অ্যামোনিয়া তো উৎপন্ন হয়ে গেল, এখন বাকি থাকে কি, একটা সিলভার, এই যে সিলভারটা হচ্ছে সিলভার প্লাস, আর এখানে কি নাইট্রেট মাইনাস। তাহলে যেটা হবে, পজিটিভ যাবে নেগেটিভের কাছে, নেগেটিভ যাবে পজিটিভের কাছে, এটা বিক্রিয়ার মেকানিজম। তাহলে এই নেগেটিভটা চলে যাবে কার কাছে, পজিটিভের কাছে, যে সিলভারের কাছে। তাহলে এখানে দাও, এখানে CH3 C ট্রিপল বন্ড C, তারপরে এটার সাথে অ্যাড হবে কি এখন, এই যে Ag টা, এবং পাশাপাশি এই যে হাইড্রোজেন প্লাসটা আছে না, যেটা বের হলো ওইটা নাইট্রেটের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, এই যে HNO3। আর এই যে যে যৌগটা উৎপন্ন হলো না, এই যৌগটা হচ্ছে সাদা অদক্ষেপ। এই যৌগটা কি, যখন পাত্র উৎপন্ন হবে তখন সাদা অদক্ষেপ হিসেবে উৎপন্ন হবে, সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ। তাহলে এখন আইডেন্টিফিকেশনে আসি, অর্থাৎ শনাক্তকরণে আসি। দেখো শনাক্তকরণ কিভাবে হইলো, দেখো উৎপাদের উপরে ডিপেন্ড করে যে আমি শনাক্ত করতে পারতেছি কিনা, উৎপাদ কি উৎপন্ন হবে। আর আগেরটাই দেখছিলাম, যখন সোডিয়াম দিয়ে আমি শনাক্ত করতে গেছিলাম তখন দেখছিলাম হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন হয়েছে। এবার উৎপন্ন হয়েছে ভাই কি, দেখো সাদা অদক্ষেপ। এই যে সাদা অদক্ষেপটা উৎপন্ন হইলো না, এটার কারণে আমি বুঝতে পারবো বিক্রকে ছিল কি, অ্যালকাইন 1 বা প্রোপাইন 1। বুঝা গেছে? তাহলে আমি যদি প্রোপাইন 1টা শনাক্ত করতে যাই, আমার লাগবে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তো এটা যখন আমি পাত্রে দিব তখন আমি দেখবো সাদা অদক্ষেপ উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? সাদা অদক্ষেপ। তো এটা দেখে বুঝতে পারতেছি বিক্রকে কে ছিল, অ্যালকাইন 1। এবং এক্সটার্নাল গৌণ উৎপাদ কি কি উৎপন্ন হয়েছে, 2 মোল অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিড। বোঝা গেছে? তাহলে আমরা অ্যালকাইন 1টা দুই ভাবে শনাক্ত করতে পারলাম, একটা হচ্ছে সোডিয়াম দিয়ে এবং আরেকটা কি, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিয়ে। ঠিক আছে, পরীক্ষার হলে এই দুইটা দিয়ে করলে এনাফ, এবং এই দুইটা দিয়ে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো না। ওকে, আমরা অ্যালকোহল শনাক্তকরণ করব, অর্থাৎ কোন একটা দ্রবণে অ্যালকোহল আছে কি নাই সেটা বুঝবো কিভাবে। তো এই অ্যালকোহলটা শনাক্তকরণে আমাদের জাস্ট দুইটা বিক্রিয়া মাথায় রাখা লাগবে। ঠিক আছে, আর একটা জিনিস জেনে রাখো যে অ্যালকোহল কিন্তু একটা মৃদু অম্ল ধর্মী। এখন অ্যালকোহল হিসেবে ধরো আমি লিখলাম যে ROH, এই আরটা কি অ্যালকাইল মূলক আর OH-টা কি অ্যালকোহল মূলক। এখন এই আরটা হতে পারে CH3 মিথাইল মূলক, হতে পারে ইথাইল মূলক C2H5, হতে পারে প্রোপাইল মূলক তোমার হচ্ছে C3H7, যে কোনো কিছু হতে পারে। তো এটাকে আমি হচ্ছে শনাক্ত করতে যদি চাই তাহলে আমি দুই ভাবে শনাক্তকরণ করতে পারি। প্রথমত এটাকে আমি বিক্রিয়া করতে পারি এটার সাথে তোমার PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে অ্যালকোহলটাকে শনাক্ত করা যায়। এখন কথা হচ্ছে কিভাবে শনাক্ত করা যায়। দেখো আমি যখন এই অ্যালকোহলের সাথে PCl5টার বিক্রিয়া করাবো তখন কি হবে, এই OH-টা চলে যাবে, OH-টা কি হবে, চলে যাবে, চলে যেয়ে রিপ্লেসমেন্টে একটা ক্লোরিন এসে যুক্ত হবে। কি হবে, একটা ক্লোরিন এসে যুক্ত হবে, অর্থাৎ এখান থেকে একটা ক্লোরিন বের হবে আর এখান থেকে OH-টা কি হবে, বের হয়ে যাবে। ক্লোরিনটা বের হয়ে এই জায়গাতে শিফট করবে, তাহলে শিফট করলে এখানে উৎপন্ন হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, এই যে RCl প্লাস প্লাস। দেখো এরপরে কি হবে, এখানে হচ্ছে তোমার POCl3 একটা যৌগ গঠন করবে, এই যে POCl3 গঠন করলো। এরপরে দেখো যে কেমনে হইলো, যে এখান থেকে একটা অক্সিজেন ফসফরাসের সাথে মিলে, আর এখানে তিনটা, এখানে টোটাল ক্লোরিন কয়টা ছিল, 5টা, একটা ক্লোরিন তো চলে গেল অ্যালকাইলের সাথে, বাকি থেকে 4টা ক্লোরিন, চারটার মধ্যে 3টা ক্লোরিন এই ফসফরাসের সাথে গেছে আর একটা অক্সিজেন গেছে ফসফরাসের সাথে, ফলে তৈরি করছে কি, POCl3। অবশিষ্ট কি কি থাকে, দেখো অবশিষ্ট থাকে এখানে একটা হাইড্রোজেন, আর 5টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন এদিকে গেছে আর আরো 3টা ক্লোরিন এদিকে গেছে, তাহলে অবশিষ্ট একটা ক্লোরিন থাকে, ওই একটা ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে মিলে HCl তৈরি করে। কি তৈরি করে, HCl। ওকে, তাহলে এখনো বিক্রিয়াটা শেষ হয় নাই, এখনো তুমি অ্যালকোহল শনাক্ত করতে পারো নাই। এখনো কেমনে করবা শনাক্ত, বেসিক্যালি শনাক্ত করতে হইলে পরবর্তীতে এই HCl এর সাথে আমাকে বিক্রিয়া করতে হবে কি জানো, অ্যামোনিয়া। কি বের করতে হবে, বিক্রিয়া করতে হবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া বিক্রিয়া করলে আমি এখানে উৎপন্ন পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা সাদা সাদা ধোঁয়া সৃষ্টি করবে, যেটা 19-এ পড়ছিলাম। অ্যামোনিয়াম ক্লোরাইডটা কি করে, সাদা ধোঁয়া সৃষ্টি করে। তো আলটিমেটলি এভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা অ্যালকোহল। তাহলে আমি সহজ ভাষায় বলি, তুমি অ্যালকোহলকে যদি তুমি শনাক্ত করতে যাও তাহলে তোমার 1 নম্বর বিক্রিয়াটা কি, এই অ্যালকোহলের সাথে তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করবা, তাহলে কি কি উৎপন্ন হবে, তোমার উৎপন্ন হবে অ্যালকাইল ক্লোরাইড
তোমার উৎপন্ন হবে POCl3, তোমার উৎপন্ন হবে HCl। এই HClটা দিয়ে আসলে আইডেন্টিফাই করব যে এইটা একটা অ্যালকোহল, এই দ্রবণটা একটা অ্যালকোহল, এটা একটা অজানা দ্রবণ, এটার উপর PCl5 দিছি, দেয়াতে অ্যালকাইল ক্লোরাইড POCl3 এবং HCl উৎপন্ন হয়েছে। এরপরে কি করব, এটা এখানে অ্যালকোহল আছে কি নাই এটা ডিপেন্ড করতেছে HCl এর উপর। HCl যেহেতু আছে তার মানে অ্যালকোহল আছে। কেমনে বুঝলাম? এই HCl এর সাথে পরবর্তীতে আমি অ্যামোনিয়া গ্যাস দেব কিছু পরিমাণ, অ্যামোনিয়া গ্যাস দিলে দেখো সাদা ধোঁয়া সৃষ্টি হচ্ছে। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যেহেতু এই উৎপাদগুলোতে সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে অ্যামোনিয়া দেওয়ার কারণে, তার মানে বুঝতে পারতেছি যে এইখানে বিক্রিয়কটাকে অ্যালকোহল। বুঝতে পারছো? তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি যে এটা একটা কি অ্যালকোহল। জাস্ট আমার বিক্রিয়কটা মাথায় রাখতে হবে যে অ্যালকোহলের সাথে কার বিক্রিয়া করব, সেটা হচ্ছে ফসফরাস পেন্টা ক্লোরাইড, এবং এখানে মূল ভূমিকা পালন করতেছে কিন্তু HCl। ঠিক আছে, HClটা পরবর্তীতে আমি যখন এই উৎপাদটাতে এই যে RCl, POCl3, HCl এই তিনটা উৎপাদ যে তৈরি হলো, এই উৎপাদে যখন অ্যামোনিয়া দিচ্ছি তখন আমার সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। এই সাদা ধোঁয়া সৃষ্টি করতে হেল্প করছে কে? এই HClটা। মানে এই সাদা ধোঁয়া সৃষ্টি করতে হেল্প করছে কে? এই HCl এবং অ্যামোনিয়া। কিন্তু HCl যে প্রেজেন্ট সেটা আমাকে বলে দিচ্ছে। আর HCl প্রেজেন্ট কার জন্য? এই যে অ্যালকোহলের জন্য। তাহলে আমি বুঝতে পারতেছি যে এইভাবে আমি শনাক্ত করতে পারি অ্যালকোহলটাকে। আরেকভাবে কিভাবে শনাক্ত করতে পারি দেখো, দেখো আমি যখন এই অ্যালকোহলটার উপরে এটা আবারও বলি যে এটা হচ্ছে মিথানল হতে পারে, ইথানল হতে পারে, প্রোপানল হতে পারে, বিউটানল হতে পারে। এটার উপর যখন আমি সোডিয়ামের বিক্রিয়া করাবো, কার বিক্রিয়া? সোডিয়াম, তখন এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে উৎপন্ন হবে এই সোডিয়ামটা এই হাইড্রোজেনটাকে সরায় নিজে জায়গাটা দখল করবে। সোডিয়ামটা কি করবে? এই হাইড্রোজেনটাকে সরায়া এই অক্সিজেনের সাথে জায়গা দখল করবে, এটা বের হয়ে যাবে হাইড্রোজেনটা। তাহলে এখানে RONA তৈরি হবে, এবং হাইড্রোজেনটা যেহেতু বের হয়েছে, হাইড্রোজেন তো পরমাণু অবস্থায় মুক্তভাবে থাকবে না, এটা হাইড্রোজেন কি অণু বা গ্যাস অবস্থায় থাকবে, এই গ্যাস, রাইট? তো যখন এই হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে তো এখানে একটা বুদবুদ তৈরি হবে। তো এই বুদবুদ তৈরি হওয়ার কারণে আমি বুঝতে পারবো যে এই বিক্রিয়াটাতে কে আছে? অ্যালকোহলটা আছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমরা এই অ্যালকোহলটাকে যদি আমি শনাক্ত করতে চাই, এটা ধর একটা অজানা দ্রবণ, এটার উপর আমি সোডিয়ামের বিক্রিয়া করাবো, বিক্রিয়া করার ফলে আমার এখানে উৎপন্ন হবে RONA এবং উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস বা বুদবুদ। তো বুদবুদ তৈরি হলে বুঝবো যে এখানে কি আছে? অ্যালকোহল আছে। এটা অজানা দ্রবণে সোডিয়াম ঢাললে যদি আমি দেখি মানে হাইড্রোজেন গ্যাস বা বুদবুদ টাইপ কিছু তৈরি হয়েছে, তাহলে বুঝবো কি এটা একটা অ্যালকোহল। তাহলে আমরা দেখলাম অ্যালকোহলকে দুইটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করব, একটা হচ্ছে PCl5 আর একটা কি সোডিয়াম। তো এই দুইটার মাধ্যমে আমি শনাক্ত করতে পারি যে এইখানে অ্যালকোহল আছে। তাহলে এই অ্যালকোহল কিভাবে শনাক্ত করতে হয় আমরা ইনশাআল্লাহ পারবো। এই বিক্রিয়াগুলো একটু আমাদের মাথায় রাখা লাগবে যে কোন জিনিসটাকে শনাক্ত করতে কোন বিক্রিয়ক লাগতেছে, এখানে PCl5 এবং সোডিয়াম। ডাট, ওকে? মাধ্যমে তুমি শিখে যাবা মিথানল এবং ইথানলকে কিভাবে আলাদা আলাদা ভাবে শনাক্ত করতে হয়। দেখো আমরা শুরুতে মিথানলটা নিয়ে আলোচনা করি। ধরো এখানে আছে মিথানল, মিথানলের সংকেত কি? CH3OH, মিথানল। তাহলে মিথানলটাকে শনাক্ত করবো আসলে কি দিয়ে? একটা নির্দিষ্ট স্পেসিফিক বিক্রিয়ক আছে, এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। এই যে স্যালিসাইলিক অ্যাসিড, খুবই জনপ্রিয় একটা তোমার হচ্ছে যৌগ, স্যালিসাইলিক অ্যাসিড। এই যে এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। তো আমি যখন এই মিথানলের সাথে স্যালিসাইলিক অ্যাসিডটা যোগ করব তখন এখানে উৎপন্ন হবে মিথাইল স্যালিসিলেট। কি উৎপন্ন হবে? মিথাইল স্যালিসিলেট। তো এটা কি দেখো কিভাবে বিক্রিয়াটা উৎপন্ন হয়, মেকানিজমটা দেখো। তো বেসিক্যালি যেটা হয় যে এখান থেকে একটা H+ যাবে, গেল, এখানে OH-টা যাবে, গেল, এই যে H-টা আর OH-টা মিলে তৈরি করবে পানি, তাহলে এখানে দাও H2O, এই যে পানি, এবং অবশিষ্ট কি থাকে এখানে দেখো CH3 আর হচ্ছে এখানে তোমার এই মূলকটা। তাহলে এই স্যালিসাইলিক অ্যাসিডটা থেকে কি হয়েছে? একটা H+ বের হয়ে গেছে। এটা প্রথমে স্যালিসাইলিক অ্যাসিড ছিল, এখানে একটা H+ বের হয়ে গেছে। তাহলে এখন এই উপাদানটার সাথে আছে কি? OH এবং COO-, ওখানে অ্যাড হবে এই CH3 মূলকটা, এখানে অ্যাড হবে কি? CH3 মূলকটা। তাহলে এখানে OH এবং এখানে COO এবং CH3। তাহলে বুঝতে পারছো যে এই জায়গাটাতে H+টা যখন চলে গেছে তখন CH3+টা এখানে অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে এখানে উৎপন্ন হয়েছে মিথাইল স্যালিসিলেট। ওকে, এটার নাম কি? মিথাইল স্যালিসিলেট। এবং এখানে একটা গন্ধ হয়, এটা কি? আয়োডক্সের মতো গন্ধ। কিসের মতো গন্ধ? আয়োডক্সের মতো গন্ধ। তো এই যে আয়োডক্সের মতো যে গন্ধটা আমরা পাইলাম না, এর কারণে আমি বুঝতে পারি যে এই রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক হিসেবে কে আছে? মিথানলটা আছে, আয়োডক্সের মতো গন্ধ। তাহলে এইটার কারণে আমি বুঝতে পারি বিক্রিয়াতে কি আছে? মিথানলটা আছে। তাহলে মিথানল শনাক্ত করতে হলে আমার কোন বিক্রিয়কটা লাগবে? আমার লাগবে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডটা। আমি যখন একটা মিথানলের উপরে, বা ধরো একটা অজানা দ্রবণ, ঠিক আছে, এটা ধরো একটা মিথানল, প্রমাণ করব কিভাবে? এই
মিথানল দ্রবণের উপরে আমি স্যালিসাইলিক অ্যাসিডটা ঢালবো, ঢালার পরে এখানে উৎপন্ন হবে মিথাইল স্যালিসিলেট। তো এটা একটা গন্ধ বের হবে, এটা হচ্ছে আয়োডেক্সের মতো। তো আয়োডেক্সের মতো যখন গন্ধটা পাবো, স্মেলটা পাবো, তখনই বুঝবো এই বিক্রিয়াতে কে এক্সিস্ট করতেছে, মিথানলটা। এখন মিথানল শনাক্তকরণ আমাদের হয়ে গেল, এখন আমরা চলো ইথানল শনাক্ত করি। আমাদের 1 নম্বর বিক্রিয়া ছিল, আমরা 2 নম্বরটা ইথানল শনাক্ত করি। তাহলে ইথানল শনাক্ত করলেও স্পেসিফিক কয়েকটা বিক্রিয়ক লাগবে। তাহলে ইথানলটা নিয়ে আগে CH3 CH2OH, এই যে ইথানল। ইথানলটা শনাক্ত করতে হলে তুমি মনে রাখবে দুইটা আমার কি লাগবে, বিক্রিয়ক লাগবে। কি 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 বিক্রিয়ক লাগবে আমার, কয়টা লাগবে, দুইটা। একটা হচ্ছে আয়োডিন, আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এখানে তুমি টেম্পারেচার দিও, তাপ দিও, কতটুকু, 60 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াস। তো তাপ দিবা, তাপ দেওয়ার ফলে এখানে উৎপন্ন হবে কি, এখানে উৎপন্ন হবে তোমার হচ্ছে CHI3। এটার নাম কি বলো, CHCl3 আমরা পড়ছি, ক্লোরোফর্ম। CHCl3 ছিল কি, ক্লোরোফর্ম। তো এখানে CHI3 আছে, তাহলে কি হবে, আয়োডোফর্ম। কি হবে, আয়োডোফর্ম। এবং তার সাথে উৎপন্ন হবে এখানে কি বলতো, তার সাথে এখানে উৎপন্ন হবে যে এখানে তো প্রথমত আয়োডোফর্মটা তৈরি হয়ে গেছে, আয়োডোফর্মের সাথে উৎপন্ন হবে হচ্ছে একটা লবণ, এটার নাম কি, মিথানয়েড। এই যে সোডিয়াম মিথানয়েড উৎপন্ন হলো কি, সোডিয়াম মিথানয়েড। এবং তার সাথে আরেকটা জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে 5 মোল হাইড্রোজেন আয়োডাইড। আর এটা সমতাকরণ করার জন্য তুমি এখানে আয়োডিনটা সমতাকরণ করলে হচ্ছে, আয়োডিন এখানে 3টা আর এখানে আছে 5টা, 8টা, তাহলে এখানে 4 দাও, বাকি দেখবা অটোমেটিকলি সবকিছু মিলে যাচ্ছে। এখানে সোডিয়াম একটা আছে, ওখানে সোডিয়াম একটা, হাইড্রোজেন এখানে 3টা, 2টা 5টা, আর এখানে একটা 6টা, আর এখানে একটা 7টা হাইড্রোজেন। এখানে কয়টা দেখি, 5টা হাইড্রোজেন, এখানে একটা 6টা, এখানে একটা 7টা। আর কার্বন এখানে ছিল একটা, এখানে একটা 2টা, এখানেও কার্বন একটা, এখানে একটা কার্বন 2টা। ডান, ওকে। তাহলে যেখানে ছিলাম আমরা, তো ইথানলটার আমি শনাক্ত করতে চাচ্ছি, তাহলে আমাকে বিক্রিয়ক হিসেবে নিতে হবে আয়োডিন এবং নিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারি, ওকে। তো এরপরে সামান্য পরিমাণ তাপ দিব, 60 ডিগ্রি সেলসিয়াস। তো তাপ দিলে আমার উৎপন্ন হবে কি, আয়োডোফর্ম। এই আয়োডোফর্মটা একটা হলুদ বর্ণের, কি বর্ণের, হলুদ, ঠিক আছে, এটা কোন বর্ণ, হলুদ। তো এই হলুদ বর্ণের কারণে আমি চিনতে পারতেছি যে এটা আয়োডোফর্ম, এবং আলটিমেটলি আমি বুঝবো যে এই রাসায়নিক বিক্রিয়াতে কে এক্সিস্ট করতেছে হচ্ছে ইথানল। কে, ইথানল, ওকে। তাহলে আমাকে যদি কখনো মিথানল এবং ইথানল শনাক্ত করতে বলে, তাহলে আমি মিথানল শনাক্ত করার জন্য আমি নিব স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে আমি পাবো মিথাইল স্যালিসিলেট এবং পানি। এই যে মিথাইল স্যালিসিলেট বা উৎপাদটা যেটা উৎপন্ন হইল, এই উৎপাদটা হচ্ছে আয়োডেক্সের মতো গন্ধ দিবে। এই আয়োডেক্সের গন্ধটা আমি নিয়েই বা স্মেলটা গ্রহণ করেই বুঝবো যে এখানে কি আছে, মিথানল এক্সিস্ট করতেছে। আর ইথানলটাকে আমি শনাক্ত করব, ইথানলের সাথে আমি আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করবো এবং সামান্য পরিমাণে তাপ দিব, 60 ডিগ্রি সেলসিয়াস। ফলে আমার উৎপন্ন হবে সোডিয়াম মিথানয়েড, 5 মোল হাইড্রোজেন আয়োডাইড। কিন্তু শনাক্তকরণের জন্য মেইন ভূমিকা পালন করবে কি, এই যে আয়োডোফর্মটা, যেটা হচ্ছে হলুদ বর্ণের। তো এই হলুদ বর্ণের উৎপাদটা দেখে আমি বুঝবো যে এই রাসায়নিক বিক্রিয়াটাতে কে এক্সিস্ট করতেছে, ইথানল, ওকে। ইথানল এক্সিস্ট করতেছে। তাহলে এই আয়োডোফর্মটা যেটা হলুদ বর্ণের পদক্ষেপ দিবে, এইটার জন্য আমি আইডেন্টিফাই করতে পারতেছি যে এই রাসায়নিক বিক্রিয়া কি আছে, ইথানল আছে, ওকে। ফেনলকে যদি আমরা শনাক্ত করতে চাই, বেসিক্যালি 4 ভাবে ফেনলকে শনাক্ত করতে পারি। অর্থাৎ এই যে এই ফেনলটাকে হচ্ছে আমি 4টা ভাগে শনাক্ত করতে পারি। কি কি, প্রথমটা আমরা দেখবো হচ্ছে লিটমাস পেপার দিয়ে। লিটমাস পেপার দিয়ে হচ্ছে আমি এই ফেনলটাকে শনাক্ত করতে পারি। 2 নম্বরে আমরা যে বিক্রিয়াটা দেখবো, সেই বিক্রিয়াটা হচ্ছে তোমার ব্রোমিন টেস্ট, অর্থাৎ ব্রোমিন অ্যাড করে আমি শনাক্ত করতে পারি। 3 নম্বরটা দেখবো হচ্ছে তোমার ফেরিক ক্লোরাইড দ্বারা। আর 4 নম্বর যেটা দেখবো, এটার নাম হচ্ছে লিবারম্যান পরীক্ষা। তাহলে এই 4টা উপায়ে, আমার যে কোনো একটা উপায় পরীক্ষার হলে যদি আমাকে বলে যে 4টাই আমাকে মাথায় রাখতে হবে, কারণ 4টা যে কোনো একটা পরীক্ষা হলে দিতে পারে। অথবা তুমি যদি শুধু ফেনল শনাক্তকরণ বলে, তাহলে তুমি যে কোনো 2টা বা 3টা দিয়ে দিতে পারো। অথবা তোমার পরীক্ষা হলে কিন্তু বিক্রিয়া দেওয়া থাকে উদ্দীপকে, তো ওইটা দিয়ে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ফেনল শনাক্তকরণের কোন বিক্রিয়া, এটা কি লিবারম্যান নাকি ফেরিক ক্লোরাইড নাকি ব্রোমিন টেস্ট, ওকে। তাহলে শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেনলের লিটমাস পেপার দ্বারা। কি, লিটমাস পেপার। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিটমাস পেপার। অর্থাৎ লিটমাস পেপার দিয়ে আমরা কিভাবে ফেনল শনাক্ত করতে পারি, এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে। এটা হচ্ছে সবথেকে কি, ইজিয়েস্ট ওয়ে। তাহলে লিটমাস পেপার দিয়ে আমরা কিভাবে শনাক্ত করতে পারি, ধরো আমি একটা ফেনল নিলাম, এই যে ফেনলটা নিলাম, এই ফেনলের আমি হচ্ছে জলীয় দ্রবণে নীল লিটমাস পেপার অ্যাড করব। এটা জলীয় দ্রবণে কি, নীল লিটমাস পেপারটা অ্যাড করব, নীল লিটমাস পেপার, জলীয় দ্রবণে নীল লিটমাস পেপারটা কি করব, অ্যাড করব।
যখন আমি হচ্ছে এটা অ্যাড করব তখন দেখবো এখানে একটা হচ্ছে ফিনেট আয়ন তৈরি হয়েছে। কি উৎপন্ন হয়েছে? ফিনেট আয়ন। এই যে এটাকে বলি ফিনেট আয়ন। এই যে এটাকে কি বলি? ফিনেট আয়ন। ঠিক আছে, এটাকে বলি আমরা ফিনেট আয়ন। এবং এখান থেকে একটা H+ বের হয়ে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে। এই যে হাইড্রোনিয়াম আয়ন। এটাই আসলে দেখো, যখন আমি পানির সাথে নীল লিটমাস পেপারটা অ্যাড করছি তখন এই হাইড্রোনিয়াম আয়নটা উৎপন্ন হয়েছে না? এই হাইড্রোনিয়াম আয়নটাতে আমরা দেখলাম পরবর্তীতে কালারটা নীলটাকে কি হয়ে গেল? লাল হয়ে গেল। নীলটা কোন কালারে রূপান্তর হয়েছে? লাল। এই যে, তো এটা দেখে আমি বুঝতে পারি যে এখানে হচ্ছে ফেনল উপস্থিত। কি? ফেনল উপস্থিত। তাহলে আমি কি করলাম? যে একটা ফেনল নিলাম, এরপর এটা জলীয় দ্রবণে আমি নীল লিটমাস পেপার অ্যাড করলে আমি হচ্ছে পাচ্ছি দুইটা উৎপাদ। একটা হচ্ছে ফিনেট আয়ন, এটা হচ্ছে ফিনেট আয়ন, ফিনেট ফিনেট আয়ন। আর আরেকটা কি পাচ্ছি? আরেকটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। এই যে H3O+ হাইড্রোনিয়াম আয়ন। এবং যেটা এই নীল লিটমাস পেপার এর প্রভাবে, এটার প্রভাবে কোন কালার দিচ্ছে? এই যে লাল কালার দিচ্ছে। এই নীল লিটমাস পেপারের কারণে বা এটার প্রভাবে কোন কালার দিচ্ছে? লাল কালার। তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার উৎপাদে যেহেতু লাল কালারটা দেখা যাচ্ছে, লিটমাস পেপারের বর্ণটা চেঞ্জ হয়ে নীল থেকে লালে কনভার্ট হয়েছে, তার মানে বুঝবো এই জায়গাটাতে কে উপস্থিত? ফেনলটা উপস্থিত। কে উপস্থিত? ফেনল। তাহলে ফেনল যদি আমি হচ্ছে শনাক্ত করতে চাই তাহলে আমি কি করব? আমি করব হচ্ছে এই ফেনলের উপরে, মানে লিটমাস পেপার দিয়ে যদি শনাক্ত করতে চাই তাহলে আমি এই ফেনলের উপরে পানি দিব এবং নীল লিটমাস পেপারটা অ্যাড করব। তারপর আমার ফিনেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। ওই হাইড্রোনিয়াম আয়নটার সাথে যে লিটমাস পেপারটা ছিল, এই লিটমাস পেপারটা পরবর্তীতে কি কালার দিবে? লাল কালার। ওকে, কারণ এই হাইড্রোনিয়াম আয়নের ভিতরে কি আছে জানো? এই হাইড্রোনিয়াম আয়নের ভিতরে আছে হচ্ছে তোমার H+টা, এই যে H+টা এবং পানি। এই H+ এর কারণেই তোমার হচ্ছে কালারটা কি দাঁড়াচ্ছে? লাল। কারণ আমরা জানি যে এসিড নীল লিটমাস পেপারকে লাল করে। এসিড কি করে? নীল লিটমাস পেপারটাকে লাল বর্ণতে রূপান্তর করে। তো এই হাইড্রোনিয়াম আয়নে তো তোমার হচ্ছে H+টা ছিল, তাই না? এই H+টাই তোমার হচ্ছে এই নীল লিটমাস পেপারটাকে কিসে কনভার্ট করছে? লালে। বুঝা গেছে? তাহলে আমার এই হচ্ছে লিটমাস পেপার দিয়ে আমি কিভাবে তোমার কি ফেনলটাকে শনাক্ত করতে পারি। পরবর্তীতে আসি, আমরা এখন দেখবো যেটা, এটা হচ্ছে ব্রোমিন টেস্ট। কি দেখবো? ব্রোমিন টেস্ট। এই যে, অর্থাৎ ব্রোমিন দিয়া আমি কিভাবে ফেনলটাকে শনাক্ত করতে পারি। ব্রোমিন দিয়ে আমি কিভাবে ফেনলটাকে কি করতে পারি? শনাক্ত করতে পারি। তা তুমি একটা ফেনল নাও, এই যে আমি হচ্ছে ফেনল নিলাম। এই ফেনলের উপর আমি এখন কি ঢালবো? ব্রোমিন ঢালবো। কয় মোল ব্রোমিন নিব? 3 মোল ব্রোমিন। ঠিক আছে, নিলাম। নেয়ার পরে আমি যেটা দেখবো, এই নেয়ার পরে যেটা দেখবো, এখানে ব্রোমিন টোটাল আছে 6টা। 6টার মধ্যে 3টা ব্রোমিন। 6টার মধ্যে কয়টা ব্রোমিন? 3টা ব্রোমিন। 6টার মধ্যে 3টা ব্রোমিন কি করবে? জায়গাগুলো দখল করবে। এই যে এখানে আসবে ব্রোমিন, এখানে আসবে ব্রোমিন, এখানেও আসবে ব্রোমিন। এই যে, আর উপরে তো আছে OH। ঠিক আছে, উপরে কি আছে? OH। তাহলে আমি যখন এই ফেনলের সাথে আমি ব্রোমিন অ্যাড করতেছি, ফেনলের সাথে যখন আমি ব্রোমিন অ্যাড করতেছি তখন এই 6টা ব্রোমিনের মধ্যে 3টা ব্রোমিন যে এখানে অ্যাড হবে। কি হবে? এখানে অ্যাড হবে। এরপরে কি হবে বলো তো? এরপরে হচ্ছে তোমার এখানে তোমার হাইড্রোজেন ছিল আর এখানে ছিল 6টা ব্রোমিন, রাইট? তাহলে এখন যেটা হবে যে এই জায়গাটা যেটা উৎপন্ন হলো, উৎপাদটা, এখানে যে উৎপাদটা উৎপন্ন হলো এটা একটা নাম আছে। নামটা কি বলতো? এটার নাম হচ্ছে 246। 246 নামটা আমি লিখে দিচ্ছি। 2-4 পজিশন গুলা 2-4-6। কয়টা ব্রোমিন আছে? 3টা, তাই ট্রাই ব্রোমো ফেনল। নামটা কি? নামটা হচ্ছে 246। 246 এগুলো তার পজিশন কার্বনের। তাহলে এই জায়গাতে ব্রোমিন আসছে না, এই যে 1 2 3টা ব্রোমিন, তাই ট্রাই ব্রোমো। আর পুরোটার নাম কি? ফেনল, তাই ফেনল। এবং ফেনল হবে, আমি ফেলন লিখে ফেলছি। ফেনল, ফেনল। এবং আরেকটা জিনিস, আমার এখানে উদ্দেশ্য কি? আমার এখানে উদ্দেশ্য হচ্ছে ফেনলটাকে শনাক্ত করতে হবে। আমার উদ্দেশ্য কি? ফেনলটাকে শনাক্ত করতে হবে। এখন এই ফেনলটাকে আমি যদি শনাক্ত করতে চাই, এই ফেনলটাকে আমি যদি শনাক্ত করতে চাই তাহলে পরবর্তীতে কি করতে হবে বলতো? পরবর্তীতে আমার যে উৎপাদটা উৎপন্ন হয়েছে, এই উৎপাদটা তো একটা কালার দেখতে হবে, রাইট? এটার একটা কালার আছে। কোন কালার? এটার কালারটা হচ্ছে হলদে সাদা। কোন কালার? এটা কালারটা মাথায় রেখো, হলদে সাদা। এই হলদে সাদা কালারটার কারণে আমি বুঝতে পারি কি? হলদে সাদা যখন কালারটা আমি পাইলাম, এটার কারণে আমি আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গাটাতে ফেনল আছে। তাহলে তোমার একটা পাত্রে, তোমার একটা অজানা পাত্রে ফেনল আছে। এখন ফেনলটাকে আইডেন্টিফাই কেমনে করবো? ওটার উপর ব্রোমিন ঢালবা। ব্রোমিন ঢালার পর তুমি যদি দেখো কালারটা হলদে সাদা, তাহলে বুঝবো এটা ফেনল। বুঝছো? এর সাথে এটা তো মেইন প্রোডাক্ট, এর সাথে হচ্ছে গৌণ উৎপাদ উৎপন্ন হয় হাইড্রোজেন ব্রোমাইড। কি উৎপন্ন হয়? হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, কি উৎপন্ন হলো? হাইড্রোজেন ব্রোমাইড। অলরাইট, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ব্রোমিন টেস্ট। যেই ব্রোমিন টেস্টের মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে আমার ফেনল উপস্থিত। কিভাবে? আমার একটা অজানা দ্রবণে, ধরো এখানে আমি আগে থেকে জানি ফেনল, এখন এটা শনাক্ত করতে হবে। ব্রোমিন ঢালবো, ঢেলে দেখবো যে এটা উৎপাদটা উৎপন্ন হয়েছে 246 ট্রাইব্রোমো ফেনল।
এবং এটার কালারটা কি দিচ্ছে হলদে সাদা। তো দ্যাটস বুঝতে পারতেছি যেহেতু হলদে সাদা, এটা কার জন্য হয়েছে, এটা হচ্ছে এই যে মিস্টার তোমার হচ্ছে ফেনলের জন্য হয়েছে। তো আমি বুঝতে পারতেছি যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার কে ফেনল, মানে বিক্রিয়ক গ্যাস হচ্ছে ফেনল। ওকে, তাহলে ব্রোমিন টেস্ট ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে আমার ব্রোমিন টেস্ট। এখন ভাইয়া যেহেতু ব্রোমিন টেস্টটা আমাদের হয়ে গেছে, পরবর্তীতে আমরা যেটা কি দেখবো বলতো, পরবর্তীতে দেখবো আমাদের ফেরিক ক্লোরাইড FeCl3। ফেরিক ক্লোরাইড দিয়ে আমরা কিভাবে তোমার হচ্ছে ফেনলটাকে শনাক্ত করব। তাহলে দেখো আমাদের প্রথমে নিতে হবে একটা ফেনল নিলাম, এই যে ফেনলটা, এবং এই ফেনলটা কয় মোল নিতে হবে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে 6 মোল নিব। কত মোল? 6 মোল। আর এইখানে আমরা নিব ফেরিক আয়ন। এই ফেরিক আয়নটা কোথা থেকে পাবো? এই ফেরিক ক্লোরাইড থেকে। তো এখানে ফেরিক আয়নটা আসবে, তার আগে দেখো এই ফেরিক ক্লোরাইডটা কয় মোল নিতে হবে, এটা নিব আমরা 2 মোল। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, এটার মেকানিজমটা একটু দেখাই দিই। দেখো এখানে 6 মোল নিলাম ফেনল, আর এখানে 2 মোল নিলাম ফেরিক ক্লোরাইড। তো 6 মোল ফেনলটা তোমার হচ্ছে আলাদা আলাদা কি কি উৎপন্ন হবে দেখো, এখান থেকে আমরা পাবো 6টা ফিনেট আয়ন। কি পাবো? 6টা ফিনেট আয়ন। এই যে এটা হচ্ছে ফিনেট আয়ন, এবং 6টা আছে কি H+, তাহলে এখানে পাবো 6টা H+, রাইট? আর এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো 2টা ফেরিক আয়ন, এই যে Fe3+, আর পাবো 3 দোকানে 6টা ক্লোরাইড আয়ন, এই যে শেষ। ওকে, তাহলে আমরা পাইলাম 6টা ফিনেট আয়ন, 6টা H+, 2টা ফেরিক আয়ন এবং 6টা ক্লোরাইড আয়ন। এখন কি হবে? এই 6টা ফিনেট আয়ন চলে যাবে 2টা ফেরিক আয়নের সাথে, তাহলে মিলে দেখো তৈরি হচ্ছে কি, তাহলে এখানে একটা থার্ড ব্রিগেড দিয়ে দেই যাতে ফিনেটটাকে দেখতে সুন্দর লাগে। এই যে ফিনেট, এটা হচ্ছে ফিনেট, কয়টা? 6টা। এবং তার সাথে কি আসবে? তার সাথে আসবে হচ্ছে Fe2। এই যে কি আসলো? Fe2। এবং সাথে অবশিষ্ট কি 6টা হাইড্রোজেন প্লাস এবং 6টা ক্লোরিন মাইনাস মিলে তৈরি করবে 6HCl। এই যে এখন এই যে তুমি যৌগটা দেখতে পাচ্ছ না, এই যৌগটা দিয়ে আমি শনাক্তটা করব। আমার একটা ফেনলের উপর আমি যখন ফেরিক ক্লোরাইড দিব, ঠিক আছে, কেমনে বুঝবো এখানে কি উঠতেছে, এখানে উৎপাদটা কি বের হচ্ছে? উৎপাদটা বোঝার জন্য এই মেকানিজমটা দেখাইছি। উৎপাদ আসলে এটা। এখন এই উৎপাদের উপরে না আমি ডিপেন্ড করব, যে বলতে পারবো যে এখানে কে আছে, রাইট? উৎপাদটা কি আসে এটার উপরে ডিপেন্ড করে বলতে পারবো যে আমার বিক্রিয়কে কে ছিল। তাহলে উৎপাদটা কি আসছে দেখো, এখানে কয়টা বলো তো আয়রন? 2টা, তাহলে লিখবা ডাই। কি লিখবা? ডাই। আর এখানে আয়রনটার নাম কি? 3+, তো আমরা ফেরিক বলি, তাহলে ডাই ফেরিক, ডাই ফেরিক। আর এখানে ফিনেট কয়টা আছে? 6টা, তাই লিখবা হেক্সা। এরপরে লাস্টে লিখে দিবা তার নামটা ফিনেট। তাহলে এই পুরা যৌগটার নাম কি হইলো? ডাইফেরিক। কারণ 2টা আয়রন ছিল তাই ডাইফেরিক। আর ফেরিক কেন? কারণ Fe3+, আয়রনটাকে আমরা ফেরিক বলি। ডাইফেরিক, 6টা ছিল ফিনেট, তাই লিখছে হেক্সা ফিনেট। বুঝতে পারছো? এবং এটার একটা কালার আছে, কালারটা কি? এটার কালারটা হচ্ছে বেগুনি। কালারটা কি? কালারটা হচ্ছে বেগুনি। এই বেগুনি কালারটা উৎপন্ন হয়েছে দেখে বলতে পারতেছি যে বিক্রিয়কটা কে ছিল? ফেনল ছিল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিটমাস পেপার দেখলাম, ব্রোমিন টেস্ট দেখলাম, এরপরে ফেরিক ক্লোরাইড দিয়ে কিভাবে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে বিক্রিয়কে ফেনল আছে। প্রথমে আমি ফেনল নিলাম, এরপরে ফেরিক ক্লোরাইডটা ঢেলে দিলাম, এরপরে দেখলাম এখানে বেগুনি কালারটা উৎপন্ন হচ্ছে। তো বেগুনি কালারটা উৎপন্ন হওয়া মানেই বুঝতে পারতেছি বিক্রিয়কে কে ছিল? ফেনল ছিল। ঠিক আছে, এবং ওই বেগুনি কালারটা কোন যৌগ কারণে উৎপন্ন হচ্ছে? সেটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড টেস্ট। এরপর আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে কি বলো, টেস্ট বা লিবারম্যান পরীক্ষা। তাহলে লিখে নাও লিবারম্যান পরীক্ষা বা লিবারম্যান টেস্ট। তাহলে এখন আমি এই লিবারম্যান টেস্টটা করতে যাচ্ছি। দেখো খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন এটা। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল শুরুতে আমরা ফেনল নিব। কি নিব? ফেনল। এই যে তাহলে ফেনলটাকে আমি শনাক্ত করব। ফেনলের সাথে শনাক্ত করানোর জন্য আমরা নিব নাইট্রাস অ্যাসিড HNO2। এই যে নাইট্রাস অ্যাসিডটা নিব। এখন তার সাথে আমরা প্রভাবক যেগুলো নিব, সোডিয়াম নাইট্রাইট এবং সালফারিক অ্যাসিড H2SO4। তাহলে আলটিমেটলি এখানে কি উৎপন্ন হবে দেখো, এখানে যেটা উৎপন্ন হয় এটার একটু ভাঙি। ঠিক আছে, এটার একটু ভাঙি। তাহলে এটারও যদি ভাঙি তাহলে কি আসবে দেখো, এটা যদি আমরা ভাঙি তাহলে OH এবং NO2 আসবে, তাই না? এই যে দেখো OH আর হচ্ছে NO, OH আর হচ্ছে NO আসবে। এনোটার নাম কি জানো তোমরা? এটার নাম হচ্ছে নাইট্রোসো। এটার নাম কি? নাইট্রোসো। আর OH তো হাইড্রোক্সিল, তাই না? OH NO, এটাকে একটু ভেঙে লিখলাম আর কি, OH NO। ওকে, আচ্ছা। এখন কি হয় ব্যাপারটা দেখো, যে এটাকে আমি একটু উল্টায় লিখি তাহলে তোমার বুঝতে সহজ হবে। উল্টায় বলতে এটাকে একটু কাট করে ফেলি। তো কাট করলে ব্যাপারটা এরকম দেখায়, দেখো তাহলে তোমার বিক্রিয়ার মেকানিজমটা বুঝতে একটু সহজ হবে। এই যে OH,
কি হয় দেখো ব্যাপারটা, যে এখানে যখন আমরা একটা ফেনলের সাথে আমি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করতেছি, তখন এই যে নাইট্রাস অ্যাসিডের নাইট্রোসো মূলকটা চলে যাবে এই ফেনলের প্যারা পজিশনে। কোন পজিশনে? প্যারা পজিশনে। তাহলে কি হবে, এই যে দেখো এই জিনিসটা, এই যে নাইট্রোসো মূলকটা চলে যাবে এই প্যারা পজিশনে। এখন এও তো এমনি এমনি যেতে পারবে না, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, এখান থেকে কি হবে, একটা হাইড্রোজেন বের হবে। এই হাইড্রোজেনটা OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, এই যে পানি। কি তৈরি করলো? পানি। প্লাস এখন এই যে এই প্যারা পজিশনটা বা এই প্যারা পজিশনটাতে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, এই হাইড্রোজেনটা OH এর সাথে মিলে পানি তৈরি করলো। তাহলে এখানে একটা হাইড্রোজেনের ঘাটতি, মানে একটা বন্ডের ঘাটতি। ওই বন্ডে কি আসবে? এই নাইট্রোসোটা। যদি আসে তাহলে কি উৎপন্ন হবে দেখো, ইজি। কি উৎপন্ন হবে দেখো, একদম ইজি। এখানে ছিল OH, লেখো OH, আর এই নাইট্রোসো মূলকটা এদিকে চলে যাবে, এই যে নাইট্রোসো মূলক। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে, যেহেতু প্যারা পজিশনে গেছে তাই পি, অর্থাৎ প্যারা নাইট্রোসো। এটার নাম কি? নাইট্রোসো। প্যারা নাইট্রোসো। আর পুরোটার নাম কি? ফেনল। তাহলে এটার নাম হলো প্যারা নাইট্রোসো ফেনল। এবং এটার একটা কালার আছে। এটা কালারটা কি জানো? এটা কালারটা হচ্ছে তোমার নীল কালার। কি কালার? নীল। এটার কালারটা কি? নীল কালার। ওকে, এটার কালারটা হচ্ছে নীল। পরবর্তীতে এই যৌগটা আবার আসবে, এই যৌগটা হচ্ছে আবার আসবে। এই জানো এই যৌগটারে, এই যৌগটারে আবার আনো, যৌগটারে হচ্ছে আবার আনো, সরি, এই যে। তাহলে এখানে হচ্ছে OH আর এখানে ছিল NO। তো এটার সাথে বিক্রিয়া করবে। দেখো যখন তুমি নাইট্রাস অ্যাসিডের সাথে ফেনলের বিক্রিয়া করাইছো, তখন পুরোপুরি ফেনলটা আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে না, এখানে অবশিষ্ট কিছু ফেনল ছিল। ওই অবশিষ্ট ফেনলটা আবার এই প্যারা নাইট্রোসো ফেনলের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, আবার বলি, বিক্রিয়ার মেকানিজমটা হচ্ছে এরকম, যখন তুমি ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাতে গেছো, তো পুরোপুরি আসলে ফেনলটা বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, অবশিষ্ট কিছু কি ছিল, তোমার হচ্ছে ফেনল ছিল। এই ফেনলটা আসবে এখানে, ফেনলটা এখানে আসবে, এই যে ফেনলটা হচ্ছে এখানে আসবে। তারপরে কি হবে? এখানে একটা রিঅ্যাকশন হবে। এখানে কি হবে? একটা রিঅ্যাকশন হবে। তাহলে এইখানে একটা হচ্ছে রিঅ্যাকশন হবে। তা রিঅ্যাকশনটা কি হবে একটু ভালো করে বুঝো ভাইয়া। প্রথমে এখানে যেটা হবে, যে এখান থেকে একটা কি বের হবে বলতো? এখান থেকে একটা অক্সিজেন বের হয়ে যাবে। এখান থেকে কি হবে? একটা অক্সিজেন বের হবে। তাহলে এটারে পাঠাও আগে, এই অক্সিজেনটার আগে পাঠাও। এই যে এই অক্সিজেনটা হচ্ছে বের হবে, বের হইলো। এখন দেখো এই জিনিসটা আর এই জিনিসটা অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে দেখো, এটার আগে নাও। আর এখানে আবার হচ্ছে তুমি ওই যে সালফিউরিক অ্যাসিডের প্রভাবকটা দিবা। তাহলে তোমার এইটারে আনলাম। মেকানিজমটা দেখো ভালো করে, তাহলে পরীক্ষার হলে মনে রাখতে সহজ হবে। তাহলে এখানে হচ্ছে তোমার কি ছিল? OH ছিল, এই যে। আচ্ছা, কি হয়েছে? এখানে হচ্ছে একটা নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন। ওকে, এখান থেকে যখন অক্সিজেনটা চলে যাবে, ঠিক আছে, এখান থেকে কি হলো? অক্সিজেনটা চলে গেছে, এখান থেকে অক্সিজেনটা চলে গেছে। তাহলে এখানে নাইট্রোজেনের দুইটা হাত রয়ে গেল না? এই যে দুইটা হাত, নাইট্রোজেনের কি হলো? দুইটা হাত রয়ে গেল। কি হলো ব্যাপারটা দেখো, এখান থেকে যখন তোমার একটা অক্সিজেন চলে যাবে, তখন নাইট্রোজেনের এখন তো দুইটা হাত ফাঁকা, দেখছো দুইটা হাত ফাঁকা। এখন ওই দুইটা হাতে এই যে এই বন্ডটা এসে যুক্ত হবে, মানে এইটারে একটু রোটেটলি চিন্তা করো, এই যে দাঁড়ো, একটু রোটেটলি চিন্তা করো, এটাকে আমি হচ্ছে একটু রোটেটলি আঁকি, এই যে। তাহলে হচ্ছে এইভাবে নাও, এইভাবে চিন্তা করো, ইমাজিন এখানে আছে OH। এখান থেকে যদি অক্সিজেনটা চলে যায়, এখন নাইট্রোজেনটা এটা এই জায়গাতে অ্যাড হবে, এই জায়গাটাতে অ্যাড হবে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে নাইট্রোজেনটা অ্যাড করো, এই যে। অর্থাৎ তোমার যে বেনজিন মূলকটা ছিল না, এই যে এটা, ঠিক আছে, অ্যাড করলাম। এই জায়গাতে হচ্ছে অ্যাড করো। এখান থেকে একটা অক্সিজেন যাবে, এখান থেকে একটা অক্সিজেন চলে যাবে, গেল। তার নাইট্রোজেনের দুইটা হাত থাকে, ওই দুইটা হাত দিয়ে এই জায়গাতে যুক্ত হবে। এই জায়গায় যদি দুইটা হাতের সাথে যুক্ত হয়, তাহলে বাইরে কিন্তু আর তিনটা যে তোমার ওই যে ডাবল বন্ড ছিল না, এই যে ডাবল ডাবল ডাবল, ওইটা থাকবে না। এখন ভিতরে থাকবে দুইটা ডাবল বন্ড। এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা, এখানে একটা দিলাম। ওকে, এখানে একটা, এখানে একটা দিলাম। যদি সুন্দর হয় না এটা দেখতে, দাঁড়ো একটু এটার একটু সাইজ করি, এখানে দাও। আর এখানে ছিল, এখানে ট্রিপল বন্ড থাকার কথা। এই গোল্লাটা মানে কি, এখানে তিনটা ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড না, বেসিক্যালি তিনটা ডাবল বন্ড। তাহলে ওই তিনটা ডাবল বন্ড থেকে এখন এখানে যেহেতু একটা ডাবল বন্ড চলে আসছে, তাহলে এখানে আর ডাবল বন্ড থাকবে না। এখন ডাবল বন্ড কয়টা? দুইটা, তিনটা আর থাকবে না, এখানে এখন দুইটা, দেখছো? আচ্ছা, এরপরে এরপরে কি? এরপরে হচ্ছে এখান থেকে একটা অক্সিজেন সরে যাবে, সরি, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, এই যে এই জায়গাটা থেকে এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে। যদি চলে যায়, অক্সিজেনের কয়টা হাত ছিল বলতো? দুইটা হাত। এক হাত দিয়ে এই পুরাটাকে ধরছে, আর এক হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে। যদি এই হাতটাই হাইড্রোজেনটাই চলে যায়, তাহলে এই অক্সিজেনে এখন কি থাকবে বলতো?
ডাবল বন্ড, এই যে এভাবে ধরে রাখবে। এইটার একটা নাম আছে, পুরো যৌগের একটা নাম আছে, এটার নাম কি ইন্ডোফেনল। কি নাম এটার? ইন্ডোফেনল। এটার নাম হচ্ছে ইন্ডোফেনল। ইন্ডোফেনল, বুঝছো? এটার নাম কি? ইন্ডোফেনল। আচ্ছা, এটার মেকানিজমটা খুব সহজ, আমি বলি। প্রথমত এটা তো বুঝছো যে ফেনলের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, এরপরে নাইট্রাস অ্যাসিডটাকে ভাঙলে আমরা পাচ্ছি OH এবং NO। তো NOটা প্যারা পজিশনে চলে গেছে, তাহলে এখানে উৎপন্ন হয়েছে প্যারা নাইট্রোসোফেনল। এই যে প্যারা নাইট্রোসো, এটার নাম নাইট্রোসোফেনল। এরপরে কি হয়েছে? এই প্যারা নাইট্রোসোফেনলটা আনছে বিক্রিয়কে, আরেকটা এক্সট্রা বিক্রিয়ক আনছি, বুঝে? বেনজিন যখন ফেনলের সাথে বিক্রিয়া করছে নাইট্রাস অ্যাসিডটা, ফেনল পাত্রে পুরোপুরি অংশগ্রহণ করে না, অবশিষ্ট কিছু ফেনল ছিল, ওই ফেনলটা আবার এই প্যারা নাইট্রোসোফেনলের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে বিক্রিয়া যদি করে তাহলে এখানে একটা যৌগ উৎপন্ন হবে যেটার নাম ইন্ডোফেনল, এবং যেটার কালারটা কি? লাল কালার। যেটার কালার কি? লাল কালার। এখন এখানে মেকানিজমটা কি আমি আরেকবার একটু বলি। মেকানিজমটা কি হইলো এখানে, এটা একটু বোঝা দরকার। যে এখানে হচ্ছে নাইট্রোসো মূলকের অক্সিজেনটা বের হয়েছে, অক্সিজেনটা কি হয়েছে? বের হয়েছে। বের হওয়ার পরে এই নাইট্রোজেনের হাত কয়টা? দুইটা না? এই যে দুইটা হাত, দুইটা হাত দিয়ে এই জিনিসটাকে, এই যে এইখান থেকে এই জিনিসটাকে ধরে রাখছে। এখান থেকে একটা অক্সিজেন তো বের হয়েছে, আবার এখান থেকে ধরো একটা হাইড্রোজেনও চলে গেছে, ওই হাইড্রোজেনও চলে গেল, অক্সিজেনও চলে গেল। তো এই নাইট্রোজেনের এই হাতটাকে ডাবল বন্ড দিয়ে ধরে রাখছে, এই যে ধরে রাখছে। ধরে রাখার পরে এখানে কি হয়েছে? এখান থেকে আবার একটা হাইড্রোজেন বের হয়েছে, এখান থেকে আর হাইড্রোজেন বের হয়েছে, তারপরে অক্সিজেনটা যে অ্যাড হয়েছে, ঠিক আছে? এই যে এই জায়গায় হচ্ছে অক্সিজেনটা অ্যাড হয়েছে। তাহলে এখানে কি কি বের হলো? একটা অক্সিজেন বের হলো, আবার এই জায়গাতে একটা হাইড্রোজেন বের হয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, আর এখানে একটা অক্সিজেন, তাহলে পানি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? পানি। তাহলে এই যে ইন্ডোফেনলটা তৈরি হয়েছে না, এটার কালার হচ্ছে লাল, এটার কালারটা কি? লাল। তাহলে দেখো এই যৌগটা দেখতে তোমার কাছে বিশাল মনে হইতেছে, কিন্তু মেকানিজমটা কিন্তু সহজ, ভাই যেটা বুঝাই দিছে। এখান থেকে একটা অক্সিজেন বের হয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, পানি তৈরি করছে। আর নাইট্রোজেন এই জায়গাটাতে ইনক্লুড হয়েছে, এই যে ডাবল বন্ড দিয়ে ধরে রাখছে, কারণ নাইট্রোজেনের হাত এখানে তিনটা, আর এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, অক্সিজেনের তো দুইটা হাত, রাইট? একটা হাত এই জায়গায় যুক্ত আছে, আর আরেকটা হাত নিয়ে সেই জায়গাটাতে যুক্ত করবে, এই যে দুইটা হাত। তাহলে আলটিমেটলি এটার নাম কি? ইন্ডোফেনল। তো পরীক্ষা হলে ইন্ডোফেনলের সংকেতটা আসতে পারে। এখন এটার কালার হচ্ছে লাল। তাহলে আমি এখানে এই বিক্রিয়াটাতে লিবারম্যান টেস্টে কিভাবে শনাক্ত করলাম? এটা শনাক্ত করলে এইভাবে যে উৎপাদটা আসছে নীল কালার, পরবর্তীতে এটা আবার যখন আরেকটা ফেনল মানে অবশিষ্ট ফেনলের সাথে বিক্রিয়া করছে, তোমার উৎপন্ন করছে ইন্ডোফেনল, এবং এটার কালার কি দিছে? লাল। এটার সাথে পরবর্তীতে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, আবার তোমাকে নীল দিবে। তাহলে এটার কম্বিনেশন হচ্ছে নীল লাল নীল, এই যে নীল লাল নীল। তো এই কম্বিনেশনের কারণে আমি বুঝতে পারতেছি যে এখানে বিক্রিয়ক হিসেবে কি আছে? ফেনল আছে, ঠিক আছে? তাহলে এইভাবে বেসিক্যালি আমি বিক্রিয়াটা করে ফেলতে পারি। তাহলে লিবারম্যান পরীক্ষায় এই দুইটা বিক্রিয়া দিলেই এনাফ, যথেষ্ট। আর ইন্ডোফেনলটা মাথায় রাখবা। আর এখানে যে ফেনলটা ছিল, যে অবশিষ্ট ফেনল, ঠিক আছে? এই যে এই পাত্রে পুরোপুরি ফেনল বিক্রিয়া করে নাই, এটা হচ্ছে কি? অবশিষ্ট ফেনল, অবশিষ্ট ফেনল। তাহলে এটা দিয়ে আমি ইজিলি কি করতে পারি? ফেনলটা শনাক্ত করতে পারি। অলরাইট, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি কোন একটা বিক্রিয়ায় অ্যানিলিন বা প্রাইমারি অ্যামিন বা ক্লোরোফর্ম আছে কি নাই। তো চলো আমরা বিক্রিয়াটা দেখি। তার আগে আমি বিক্রিয়ার নামটা একটু বলি, খুব ফেমাস একটা বিক্রিয়া, যার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। নামটা লিখে নাও, কার্বিল অ্যামিন বিক্রিয়া। এবং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কোশ্চেন আসে, কার্বিল অ্যামিন। তাহলে আমি একটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারবো যে ওই বিক্রিয়ায় যে অ্যানিলিন আছে কিনা, বা প্রাইমারি অ্যামিন আছে কিনা, বা ক্লোরোফর্ম আছে কিনা। বিক্রিয়াটা কি? শুরুতে ধরো আমি হচ্ছে তোমার প্রাইমারি অ্যামিন দিয়ে শুরু করতেছি। প্রাইমারি অ্যামিন কোনটা? যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তাই না? তাহলে এই প্রাইমারি অ্যামিনের সাথে আমি হচ্ছে বিক্রিয়া করব ক্লোরোফর্মের CHCl3, এবং তার সাথে হচ্ছে বিক্রিয়া করব হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে হচ্ছে তোমার 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিব। তাহলে আমার এখানে উৎপন্ন হবে কি বলো? উৎপন্ন হবে হচ্ছে তোমার RCN, এবং সাথে উৎপন্ন হবে হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড এবং পানি, পটাশিয়াম ক্লোরাইড এবং কি? পানি। এবং মজার বিষয় হচ্ছে এই যে সায়ানাইডটা তৈরি হলো, বা হচ্ছে তোমার যে নাইট্রেল মূলক যুক্ত যে যৌগটা তৈরি হলো, এখানে কিন্তু তীব্র একটা গন্ধ পাওয়া যায়, যেটা হচ্ছে দুর্গন্ধ। যেটা কি? দুর্গন্ধ। তো এই যে এই দুর্গন্ধটা পেলেই আমি বুঝতে পারবো যে এই বিক্রিয়াটাতে ক্লোরোফর্ম আছে এবং কি আছে? প্রাইমারি অ্যামিনটা আছে। ওকে, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমি ইজিলি বের করতে পারি এই যে সায়ানাইড মূলকটা অথবা নাইট্রেল মূলকটা সাথে অ্যালকাইল মূলক যুক্ত হয়ে যে যৌগটা গঠন করবে। আর তো তোমার হচ্ছে অ্যালকাইল মূলক, এখানে থাকতে পারে CH3, থাকতে পারে C2H5, থাকতে পারে C2H7। তো এখন এই অ্যালকাইল মূলকটার সাথে সায়ানাইড মূলক বা হচ্ছে তোমার নাইট্রেল মূলকটা মিলে যে যৌগটা গঠন করবে, সেই যৌগটা হবে
মানে অনেক খারাপ একটা গন্ধ, মানে এই যৌগটা উৎপন্ন হওয়ার পরে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে। ফলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এই বিক্রিয়াটাতে কি আছে, প্রাইমারি অ্যামিনটা রয়েছে। এরপরে দেখো তোমার হচ্ছে আমরা এটা দিয়ে প্রাইমারি অ্যামিনটা তো শনাক্ত করলাম, আমার এখানে বিক্রিয়কগুলা এইগুলা, এই যে ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সাথে আরেকটা জিনিস যে আমরা এখানে প্রাইমারি অ্যামিনটাকে শনাক্ত করে ফেললাম। ওকে, এটা তো উপরে লেখাই আছে, প্রাইমারি অ্যামিনটা শনাক্ত করলাম। এখন যদি অ্যানিলিন শনাক্ত করতে বলে একই বিক্রিয়া, তাহলে এখানে কি ইউজ করবো দেখো, এখানে একটা ফিনাইল মূলক নেই প্রথমে, এরপরে এখানে অ্যামিন মূলকটা দেই, তাহলে এটার নামই কি অ্যানিলিন, এটার নামই কি অ্যানিলিন। এখন এর সাথে বিক্রিয়াগুলো কি থাকবে, সেম থাকবে। তাহলে এর সাথে বিক্রিয়াগুলো কি থাকবে, ক্লোরোফর্ম থাকবে CHCl3 এবং তার সাথে কি থাকবে, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে, এবং টেম্পারেচার কত হবে 60 ডিগ্রি সেলসিয়াস। বলে এখানে উৎপন্ন হবে কি, এখানে উৎপন্ন হবে কি, এটা ফিনাইল মূলক। এখানে কি দেখছো, আর এর সাথে তোমার হচ্ছে সায়ানাইডটা ইনক্লুড হয়েছে, এবং যেটা হচ্ছে একটা দুর্গন্ধ, যেটা দিয়ে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি যে এই বিক্রিয়াতে এই প্রাইমারি অ্যামিনটা আছে। সিমিলারলি অ্যানিলিনটাও শনাক্ত করার সিস্টেম এইটা, যে তুমি দেখবা এই ফিনাইল মূলকটা, এই যে ফিনাইল মূলকটাকে লিখি ফিনাইল, এই ফিনাইলের সাথে অ্যাড হবে কি বলতো, সায়ানাইডটা বা নাইট্রেলটা। ফলে এটার নাম কি হবে, ফিনাইল আইসোসায়ানাইড। এটার নাম কি, ফিনাইল আইসোসায়ানাইড। তো এইটা দুর্গন্ধ, এটা কি দুর্গন্ধ, এটা হচ্ছে দুর্গন্ধ। এই দুর্গন্ধের কারণে আমি যখন এটা উৎপন্ন হবে, এই যে তোমার হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইডটা যখন উৎপন্ন হবে, তখন বুঝবো যে এই বিক্রিয়াটাতে কে আছে, অ্যানিলিন আছে। কে আছে, অ্যানিলিন আছে, এই যে। এবং সাথে এক্সট্রা যেগুলো উৎপন্ন হবে সেগুলো হচ্ছে তোমার এই যে পটাশিয়াম ক্লোরাইড, এবং উৎপন্ন হবে পানি। এটা আসলে গৌণ উৎপাদ বা সেকেন্ডারি প্রোডাক্ট, এগুলো আমার লাগবে না, মেইন প্রোডাক্টটা লাগবে। এটা হচ্ছে মেইন প্রোডাক্ট আর এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এইগুলা যখন উৎপন্ন হবে তখন আমি দেখবো, মানে এইগুলোর সাথে যখন বিক্রিয়া করবে, এই যে তোমার প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তাপ যখন দিব, তখন আমি যখন দেখবো যে দুর্গন্ধ উৎপন্ন হচ্ছে, তখন ইজিলি বুঝতে পারবো যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে সায়ানাইড মূলক এর সাথে অ্যালকাইল মিলে একটা যৌগ গঠন করছে। তো এইটা যখন উৎপন্ন হবে তখন ইজিলি বুঝতে পারবো যে এই দুর্গন্ধের কারণে আমি বুঝতে পারবো যে এখানে কি আছে, প্রাইমারি অ্যামিনটা আছে। আর পরবর্তীতে আবার এইখানে বিক্রিয়া সেম, জাস্ট এক জায়গায় আমরা ইউজ করছি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, আর এক জায়গায় কি ইউজ করছি, অ্যানিলিন ইউজ করছি। তো বিক্রিয়াগুলা সেম। তো এইগুলো দিয়ে, এই দুইটা একই বিক্রিয়া দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি সেখানে প্রাইমারি অ্যামিন আছে এবং অ্যানিলিন আছে। কারণ যে দুর্গন্ধ এখানেও দুর্গন্ধ। এবং সাথে আমরা ক্লোরোফর্মটাও তো শনাক্ত করলাম, কারণ এই যে ক্লোরোফর্মটা এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, ফলে এখানে দুর্গন্ধযুক্ত একটা যৌগ গঠন হয়েছে। তাহলে আমাকে কার্বিল অ্যামিন এই পুরা বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। তো এই বিক্রিয়াতে আমরা কি কি শনাক্ত করি, কার্বিল অ্যামিন বিক্রিয়া আমরা শনাক্ত করি হচ্ছে প্রাইমারি অ্যামিন, আমরা শনাক্ত করি হচ্ছে তোমার অ্যানিলিন, আমরা শনাক্ত করি ক্লোরোফর্ম। তাহলে এই হচ্ছে বিক্রিয়া। আমাকে মনে রাখতে হবে এই বিক্রিয়কগুলা, যে বিক্রিয়কগুলো আমাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। ক্লোরোফর্ম নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিছি, আর 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কি কি উৎপন্ন হবে সেটা মাথায় রাখতে হবে। আর জায়গায় RCl, আর জায়গায় ফিনাইল CN বা ফিনাইল আইসোসায়ানাইড। ওকে, আচ্ছা। জিনিস এখানে হয়তো তুমি খেয়াল করছো যে এখানে আমি হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড লিখেছি, তো ওইটা নিয়ে কোনো প্যারা নাই, কারণ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডটা কোত্থেকে আসছে দেখো। এখানে হচ্ছে আমি যদি এই বিক্রিয়া দুই ধরনের ক্ষার ইউজ করতে পারি, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, এখানে পটাশিয়ামটা এই ক্লোরিনের সাথে মিলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। যদি আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তাহলে NaCl উৎপন্ন হবে। তাহলে আমি এখানে KCl এর সাথে আমি লিখতে পারি NaCl, ডিপেন্ড করে কি ইউজ করতেছি, KCl এর জায়গায় লিখতে পারি NaCl, ডিপেন্ড করে আমি কোন বিক্রিয়কটা ইউজ করতেছি, পটাশিয়াম হাইড্রোক্সাইড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এটা যদি আমার বোঝা হয়ে থাকে, তাহলে এটার উপর আসা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন কোশ্চেন আমরা সলভ করি। দেখো কোশ্চেনটা কি, কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের জৈব যৌগ শনাক্ত করা যায়। ঢাকা ইউনিভার্সিটি 16-17 সেশন আসছিল, তাহলে কোনটা শনাক্ত করা যায় আমরা দেখছিলাম যে কার্বিল অ্যামিন পরীক্ষায় বেসিক্যালি তোমার ক্লোরোফর্ম, তারপর হচ্ছে অ্যানিলিন, তারপর হচ্ছে প্রাইমারি অ্যামিন। তাহলে এখানে কোনটা আনসার হবে, প্রাইমারি অ্যামিন। এই যে ওকে, কার্বনিল যৌগ শনাক্ত করবো। এখন কার্বনিল যৌগটা আমরা বেসিক্যালি জানি যে সেটাকে দুইটা ভাবে আমরা ভাগ করতে পারি। কার্বনিল যৌগ এক সাইডে থাকবে হচ্ছে তোমার অ্যালডিহাইড, আর এক সাইডে থাকবে কি, কিটোন। এখন কার্বনিল মূলকটা কি, কার্বনিল মূলকটা হচ্ছে যে তোমার হচ্ছে সি, তোমার হচ্ছে এখানে কার্বনিল মূলকটা হচ্ছে সি, আর এই সাইডে হচ্ছে ও, এই হাত ফাঁকা এই হাত ফাঁকা, এটা হচ্ছে কার্বনিল মূলক। এখন আমি যদি এখানে CH3 দেই বা R দেই, ঠিক আছে, অ্যালকাইল মূলক, আর এখানে যদি H দেই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, RCHO না। তাহলে এটা হচ্ছে কোন মূলক বলো তো, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, আর CHOটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। আর যদি আমি একটা কাজ করি যে এই যে CO, এই সাইডে ধরো আছে R,
আর এই সাইডে ধরো আরেকটা আর দিয়ে দিলাম, ঠিক আছে? তখন সেটা কোন মূলক হয়ে যাবে বলো তো? তখন সেটা হয়ে যাবে তোমার হচ্ছে কি কিটোন মূলক, ঠিক আছে? অথবা আমি এখানে এইভাবে চিন্তা করতে পারি জিনিসটা যে আর সি ও আর এখানে হচ্ছে আর প্রাইম, অর্থাৎ অন্য একটা অ্যালকাইল মূলক দিলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? কিটোন হয়ে যাবে। তাহলে আমরা কার্বনিল যৌগটাকে বা এই যে কার্বনিল জিনিসটাকে মূলকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, আর এটাকে কি বলতে পারি? কিটোন, এই যে, রাইট? আচ্ছা, তাহলে এই কার্বনিল যৌগটা এটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। আমি এই জিনিসটা শনাক্ত করব কি দিয়ে? আমি হচ্ছে এই জিনিসগুলা শনাক্ত করব কি দিয়ে, ঠিক আছে? তো সেটা আমরা আজকে দেখব। তাহলে অ্যালডিহাইড এবং তোমার হচ্ছে এখানে কি কিটোন মূলক, কার্বনিল যৌগটাকে দুইটা ভাগে ভাগ করে অ্যালডিহাইড এবং কিটোন, এই দুটাকে কিভাবে শনাক্ত করতে পারি। দেখো আমরা এখন দেখব যে আমি যদি অ্যালডিহাইড এবং কিটোনকে শনাক্ত করতে চাই, আমার একটা স্পেশাল বিক্রিয়ক লাগবে। সেই স্পেশাল বিক্রিয়ক বা বিকারকটার নাম হচ্ছে ব্রাডির বিকারক বা ব্রাডিস রিয়েজেন্ট, অথবা এটাকে আমরা বলি 2,4-DNPH, বা আরেকটা কি বললাম? ব্রাডির বিকারক। ব্রাডির বিকারক, ব্রাডি হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, তো তার হচ্ছে বিকারকটা, ইংলিশে উচ্চারণটা যদি ব্র্যাডিস রিয়েজেন্ট চলে আসে। ওকে, আচ্ছা, এই যে 2,4-DNPH, এটাকে আমরা টেস্ট বলি, 2,4-DNPH টেস্ট, ঠিক আছে? এই টেস্ট নামে হচ্ছে ডাকা হয় যে কার্বনিল যৌগটা যদি শনাক্ত করতে চাই, অর্থাৎ এটা অ্যালডিহাইড বা কিটোন হতে পারে, তো এই কার্বনিল যৌগটা শনাক্ত করতে হলে যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে 2,4-DNPH টেস্ট বা ব্রাডির বিকারক দিয়ে টেস্টটা করা হয়। এখন আমি ধরো এখানে একটা কার্বনিল মূলকটা নিলাম, সাপোজ এই যে এখানে একটা কার্বন, এটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন। তাহলে এখানের সাথে হচ্ছে আমার যুক্ত করতে হবে এইটা 2,4-DNPH, এই যৌগটা। তো এই যৌগটার নামটা কি, ফুল ফর্মটা? 2,4-ডাই-নাইট্রোফিনাইল হাইড্রাজিন। নাম কি? 2,4-ডাই-নাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এটা সংকেতটা আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো এটা সংকেতটা কি দাঁড়ায়, দেখো সংকেতটা হচ্ছে মানে এই স্ট্রাকচারটা আমাদের দেখা লাগবে। এই যে আমরা এখন স্ট্রাকচারটা দেখতেছি, তাহলে এই যে 2 নম্বর পজিশনে হচ্ছে NO2টা বসবে এবং 4 নম্বর পজিশনে হচ্ছে NO2টা বসবে, ঠিক আছে? এই যে NO2, তাই আমরা বলতেছি ডাইনাইট্রো, ঠিক আছে? আর পুরাটা হচ্ছে ফিনাইল মূলক, রাইট? পুরাটা কি ফিনাইল মূলক। এবং পাশাপাশি এখানে তোমার হাইড্রোজেন জিনিসটা আসছে, হয়তো তুমি দেখছো এখানে NH আর NH2, এই যে H2N, ওকে, এই জিনিসটা। তাহলে ভাইয়া এই পুরা যৌগটার নাম কি বলো তো? এই পুরা যৌগটার নাম হচ্ছে তোমার বেসিক্যালি, পুরো যৌগটার নাম কি তোমার হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 2,4-DNPH। তাহলে আমরা এইখানে হচ্ছে একটা কার্বনিল মূলক নিছি, এই কার্বনিল মূলকের সাথে আমি হচ্ছে টেস্ট করব যে এই যৌগটার ভিতরে কার্বনিল মূলক আছে কিনা, ঠিক আছে? এই কার্বনিল মূলকটা আছে কিনা এটা টেস্ট করতে যাচ্ছি, বা কার্বনিল যৌগটা আছে কিনা টেস্ট করতে যাচ্ছি। টেস্ট করার জন্য যে বিক্রিয়কটা লাগবে বা বিকারকটা লাগবে সেটা কি? ব্রাডির বিকারক বা 2,4-DNPH, ওকে? তো এটার সাথে যখন আমি এটার বিক্রিয়া করাবো তখন এখানে একটা যৌগ উৎপন্ন হবে। যৌগটা কি দেখো ভালো করে, এটা মেকানিজমটা একটু বোঝা লাগবে। দেখো এই যে তোমার এই বিশাল যে যৌগটা, এই যৌগতে 2টা হাইড্রোজেন আছে, খেয়াল করছো? এই যে 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন এই অক্সিজেনটাকে নিয়ে যাবে, 2টা হাইড্রোজেন এই অক্সিজেনটাকে নিয়ে যাবে, নিয়ে গেলে কি উৎপন্ন হবে এখানে বলো তো? উৎপন্ন হবে হচ্ছে পানি। তাহলে তুমি আগে এখানে +H2 লেখো, পানি লিখলাম, পানি। এখন তারপরে বাকিটুকু পোর্শনটুকু আছে না, বাকিটুকু পোর্শন কি হবে? এই নাইট্রোজেনের সাথে অ্যাড হয়ে যাবে, বাকিটুকু পোর্শন কি হবে? নাইট্রোজেনের সাথে অ্যাড হবে। তাহলে যেটা হবে দেখো একদম স্পেসিফিকলি দেখো ভালো করে, যে আমি আগে হচ্ছে ফিনাইল মূলকটা এঁকে নিই, এই যে ফিনাইল মূলক, আর এই সাইডে 4 নম্বর পজিশনে NO2, 2 নম্বর পজিশনে NO2, আর এখানে ছিল হচ্ছে NH, এই যে N, ধরো এখানে হাইড্রোজেনটা দিয়ে দেই NH, আর এখানে ছিল আরেকটা নাইট্রোজেন, এই যে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে কে বলো? নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে কি? কার্বনিল মূলকের তো অক্সিজেনটা চলে গেছে, তাহলে এই যে কার্বন ডাবল বন্ড দিয়ে নাইট্রোজেনকে ধরে রাখবে, এই যে। আর বাকি যে 2টা হাত, এই 2টা হাতে তো এখন কিছু বসে নেই, 2টা হাত হচ্ছে ফাঁকা। তো এই যে এখানে যে যৌগটা তৈরি হলো না, এখানে একটা যৌগ তৈরি হয়েছে, এই যৌগটার নাম কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। কি পুরো নামটা লিখে দিই, ঠিক আছে? পুরো নামটা হচ্ছে লিখে দিই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। আগে ছিল কি হাইড্রাজিন, এখন হয়ে গেছে হাইড্রাজোন। এবং হাইড্রাজোন, এবং আরেকটা কথা হচ্ছে যে এই যে যৌগটা তৈরি হলো না, এটা হচ্ছে একটা কালার দিবে, এখানে একটা অদক্ষেপের কালার দিবে, সেটা কি?
সেটা হচ্ছে অরেঞ্জ হয়ে থাকে। অরেঞ্জের পাশাপাশি অন্য কালারও দিতে পারে, কারণ তুমি এখানে ডিপেন্ড করবে যে তুমি এই কার্বনিলটা কোন যৌগটা নিচ্ছ, তুমি কি এখানে অ্যালডিহাইড নিচ্ছ নাকি কিটোন নিচ্ছ, ওটার উপর ডিপেন্ড করবে যেখানে কালারটা কি আসবে। হতে পারে অরেঞ্জ, হতে পারে রেড, হতে পারে ইয়েলো, হতে পারে তিনটারে মিশ্রণ, বুঝছো? তাহলে এটা ইউজুয়ালি হচ্ছে অরেঞ্জ হয়ে থাকে, এই যে এই পুরোটার কালার। তো অরেঞ্জ ছাড়াও এটা হচ্ছে অরেঞ্জ ছাড়াও অল্টারনেটিভ মনে রাখতে পারো আর ও ওয়াই দিয়ে, ঠিক আছে? আর দিয়ে হবে এটা রেড হইতে পারে, ও দিয়ে হইতে পারে অরেঞ্জ, ওয়াই দিয়ে হতে পারে ইয়েলো। বুঝে গেছে? তাহলে আমি বুঝলাম কিভাবে যে এখানে বেসিক্যালি তোমার হচ্ছে যে যৌগটা উৎপন্ন হয়েছে সেই যৌগটা তোমার হচ্ছে কোন কালারে, সেটা ডিপেন্ড করে পুরোটাই তুমি কোন বিক্রিয়কটা নিচ্ছ, অর্থাৎ 2,4-DNPH এর সাথে কোনটা নিচ্ছ, তুমি কি অ্যালডিহাইড নিচ্ছ নাকি কিটোন নিচ্ছ, বা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কয় কার্বন বিশিষ্ট কিটোন নিচ্ছ ওটার উপর। বাট ইউজুয়ালি কালারটা হয়ে থাকে কি অরেঞ্জ, ঠিক আছে? সাধারণত কোন কালার পেয়ে থাকি আমরা? অরেঞ্জটা। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা 2,4-DNPH দ্বারা শনাক্ত করতে পারি কোন একটা যৌগ কার্বনিল যৌগ কিনা, এটা শনাক্ত করার জন্য আমরা হচ্ছে এই টেস্টটা করে থাকি। এবং ওই কার্বনিল যৌগটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, বাট আমরা কার্বনিল যৌগটাই শনাক্ত করি কি দ্বারা? এই বিক্রিয়কটা দ্বারা। এখন আমরা এক্সাম্পল নেই, একটা অ্যালডিহাইড একটা কিটোন নিয়ে এক্সাম্পল দেখি, ঠিক আছে? একটা অ্যালডিহাইড একটা কিটোন, ধরো আমরা শুরুতে অ্যালডিহাইড নিচ্ছি, অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা শনাক্ত করবো এখন 2,4-DNPH দ্বারা, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এখানে অ্যালডিহাইড হিসেবে ধরে নিলাম CH3CHO, এই যে এটার নাম কি? ইথানেল, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আমাদের বিক্রিয়কটা নেই, এই যে ফিনাইল, এখানে হচ্ছে সরি এই যে 4 নম্বর পজিশন হচ্ছে NO2, এটা হচ্ছে 2 নম্বর পজিশন NO2, আর এখানে হচ্ছে NH, আর এখানে হচ্ছে NH2, ঠিক আছে? তাহলে মেকানিজমটা মনে আছে আশা করি, এটা তো 2,4-DNPH, মেকানিজমটা মনে আছে। দেখো এখান থেকে অক্সিজেন আর এখান থেকে 2টা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে, এই যে পানি, ঠিক আছে? পানি। আর কি হবে দেখো পরবর্তীতে, তুমি দেখো ইজিলি তুমি এটা তৈরি করতে পারবা। আগে এটা এখানে জাস্ট অক্সিজেনটা চলে যাওয়ার পর এই কার্বনের সব কিছু নিয়ে এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে, দ্যাটস ইট। তাহলে দেখো আমি হচ্ছে এখানে তোমাকে এঁকে দিচ্ছি স্ট্রাকচারটা। আগে যেটা আছে ওইটা একবার ফিনাইলমূলকটা, এরপরে 4 নম্বর পজিশনে NO2, 2 নম্বর পজিশনে NO2, এরপরে এখানে কি ছিল? নাইট্রোজেন, আর তার সাথে একটা হাইড্রোজেন ছিল, এরপরে ছিল আরেকটা নাইট্রোজেন, তার হাতে কি এখন 2টা হাইড্রোজেন আছে? নাই। এখন এই 2টা হাইড্রোজেন যেহেতু নাই, তার 2টা হাত ফাঁকা না, 2টা হাতে কে বসবে? 2টা হাত হচ্ছে কার্বন আসবে, এই যে কার্বন। এবং এই কার্বন তো আসলো, এই কার্বনের ডাবল বোন দিয়ে নাইট্রোজেনকে ধরে রাখছে, আরও 2টা হাত ফাঁকা না, এটা একটা এটা একটা। এই হাতে দাও CH3 আর এই হাতে দাও হাইড্রোজেন, শেষ, ঠিক আছে? এই কার্বনের দেখো এক হাতে ছিল মিথাইল মূলক আর এক হাতে হাইড্রোজেন, এই যে এক হাতে মিথাইল আর এক হাতে হাইড্রোজেন, শেষ। আর এটার কালারটা ধরে নিবা, তুমি পরীক্ষা হলে লিখে দিবা যে অরেঞ্জ কালারে একটা অদক্ষেপ দেখতে পাই বা কালার দেখতে পাই, যার কারণে বুঝতে পারি যে এখানে কি আছে? অ্যালডিহাইড আছে, ঠিক আছে? বা কার্বনিল যৌগ আছে, মূল কথা হচ্ছে এটা, মূল কথা কার্বনিল যৌগ আছে, ঠিক আছে? যে অ্যালডিহাইড। এখন আমি কিটোন হিসেবে একটা এক্সাম্পল দেখাই। কিটোন হিসেবে ধরো আমরা এখানে কিটোন নিলাম CH3C ডাবল বন্ড, এখানে CH3, ঠিক আছে? কিটোন। তাহলে কিটোনের সাথে সেম আমরা হচ্ছে এই বিক্রিয়াটা করব। দেখো সেম বিক্রিয়াটা আমরা দেখি। তাহলে এটা যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো তোমার এমনি চলে আসবে হাতে, ঠিক আছে? ফিনাইল মূলকের এটা 2 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন, আর এখানে NH আর এখানে হচ্ছে H2N, ঠিক আছে? তাহলে এখন অ্যাজ ইউজুয়াল আগের মতোই মেকানিজম, যে এখানে 2টা হাইড্রোজেন আর এখানে একটা অক্সিজেন চলে যাবে, মিলে পানি তৈরি করবে, এই যে পানি। এরপরে কি হবে? এরপরে হচ্ছে আবার আগের মতো করে তুমি আগে স্ট্রাকচারটা লিখবা। তাহলে লিখি আমরা স্ট্রাকচারটা, এই যে এখানে হচ্ছে NO2, এখানে হচ্ছে NO2, আর তারপরে দেখো এখানে হচ্ছে NH ছিল, এটা লেখো NH, এরপরে এখানে হচ্ছে নাইট্রোজেন ছিল, তার তো 2 হাতে 2টা হাইড্রোজেন চলে গেছে, তো এখন তার 2টা হাত ফাঁকা, 2টা হাতে আসবে কে? এই যে কার্বনটা, এই কার্বনটা আসবে, তাহলে এখানে কার্বন দাও। এবং এই কার্বনের এক হাতে মিথাইল আর এক হাতেও মিথাইল, এই যে এখানে CH3 এখানেও CH3, শেষ। যৌগটা তৈরি করার কোনো ব্যাপার। আর নিচে লিখে দেবা যে অরেঞ্জ কালার, ঠিক আছে? অরেঞ্জ, শেষ। এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারবো যে এখানে একটা কার্বনিল যৌগ আছে। ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে দেখে নিলাম যে কার্বনিল যৌগ হতে পারে সেটা অ্যালডিহাইড, হতে পারে কিটোন, সেটা শনাক্তকরণের জন্য আমরা কোন বিকারকটা ইউজ করব, 2,4-DNPH বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোক্সিল। ওকে, এটাতে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি, কারণ এখানে যখন একটা কার্বনিল যৌগের সাথে, সেটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কিটোন, এটার সাথে যখন তোমার হচ্ছে এই ব্রাডির বিকারকটা বিক্রিয়া করতেছে, তখন উৎপন্ন হবে এখানে অরেঞ্জ কালারের অধক্ষেপ, অথবা রেড হইতে পারে, ইয়েলো হইতে পারে, অথবা তিনটার মিক্স হইতে পারে, বাট নর্মালি অরেঞ্জটাই দেখা যায়। ওকে, আমরা কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে শনাক্ত করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এই কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ RCOOH, এই কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করা খুব সহজ। নর্মালি তোমার হচ্ছে লিটমাস পেপার দিয়ে শনাক্ত করা যায়। এখন পরীক্ষার হলে যদি তোমাকে বলে যে কার্বক্সিলিক অ্যাসিডটা শনাক্ত করো, এখন তো তুমি লিটমাস পেপার দিয়ে ওটা খাতায় লিখে আসতে পারো না যে লিটমাস পেপার দিয়ে শনাক্ত করা হয়ে গেল। তো যে কোনো অ্যাসিডকে তো লিটমাস পেপার দিয়ে শনাক্ত করাই যাবে। কিন্তু এখন যদি তোমাকে বলে যে আমি বিক্রিয়ক দিয়ে শনাক্ত করতে চাই, তোমাকে বললো যে বিক্রিয়ক দিয়ে শনাক্ত করে দেখো, তাহলে তুমি কোন বিক্রিয়ক নিবা? দেখো, কার্বক্সিলিক অ্যাসিডটাকে শনাক্ত করা খুব সহজ। এটাকে তুমি যদি শনাক্ত করতে চাও, তাহলে তুমি এটার সাথে জাস্ট একটা বিক্রিয়ক নিবা। ওই বিক্রিয়কটা কি? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এখন আমি একটা অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করাইলাম। এখন কিভাবে বুঝবো যে এটা শনাক্ত হয়েছে কি হয় নাই? দেখো, এটা ধরো একটা অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিডটার ভিতরে আমি হচ্ছে এই সোডিয়াম বাইকার্বনেটটা দিব। দিলে আমার যেটা উৎপন্ন হবে, প্রথমত উৎপন্ন হবে হচ্ছে আমার RCOONA, একটা লবণ। এরপরে উৎপন্ন হবে হচ্ছে পানি। এরপরে যেটা মেইন জিনিস উৎপন্ন হবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন তুমি দেখবা পাত্রে উৎপন্ন হয়ে বুদবুদ সৃষ্টি করতেছে, তখনই বুঝবা এখানে কি এক্সিস্ট করতেছে, অ্যাসিডটা এক্সিস্ট করতেছে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যে উৎপন্ন হলো, এখানে হচ্ছে কি বুদবুদ সৃষ্টি হবে, কি বুদবুদ সৃষ্টি হবে। তাহলে এটার কারণে আমি বুঝতে পারতেছি যে এই বিক্রিয়াটাতে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তোমাকে যদি একটা অজানা দ্রবণ দিয়ে দেয়, এবং ওই অজানা দ্রবণে তুমি যদি সোডিয়াম বাইকার্বনেট ঢালো, সোডিয়াম বাইকার্বনেট ঢেলে যদি দেখো যে এখানে বুদবুদ তৈরি হইতেছে, কার্বন ডাইঅক্সাইডের বাবলস গুলো তৈরি হইতেছে, ঠিক আছে, তখন বুঝবা এখানে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিডটা আছে। অথবা কার্বক্সিলিক অ্যাসিডটা শনাক্ত করানোর জন্য আমরা কোন বিক্রিয়কটা ইউজ করতে পারি বা বিকারকটা ইউজ করতে পারি, ওটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এটার সাথে আমরা বিক্রিয়া করাইলেই আমি দেখবো পাত্রে আমার বুদবুদ উৎপন্ন হচ্ছে, আমার দ্রবণটাতে বুদবুদ উৎপন্ন হয়েছে। এটা মানে বুঝাচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড উপস্থিত। কার্বন ডাইঅক্সাইড কেন উপস্থিত হয়েছে? কারণ হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়াটাতে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং সোডিয়াম বাইকার্বনেটের কি হয়েছে, বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। ওকে, তাহলে আমাদের যদি কখনো কোশ্চেন আসে, আমরা ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ পারবো। তাহলে এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণের একটা পদ্ধতি। তো পরীক্ষা যদি আসে, তাহলে তুমি এই বিক্রিয়ার মাধ্যমে কি করবা, শনাক্ত করে ফেলবা। ওকে, ইথানোয়িক অ্যাসিড। তো চলো আমরা ইথানোয়িক অ্যাসিডটাকে শনাক্ত করি। তাহলে ভাইয়া, ইথানোয়িক অ্যাসিডটাকে যদি তুমি শনাক্ত করতে চাও বা আইডেন্টিফাই করতে চাও, তোমাকে দুইটা স্টেপে আইডেন্টিফাই করতে হবে। কয়টা স্টেপে? দুইটা স্টেপে। প্রথমত তুমি ইথানোয়িক অ্যাসিডটাকে নিবা, এই যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি বিক্রিয়া করাবো কার? সোডিয়াম বাইকার্বনেটের। কার বিক্রিয়া করাবো? সোডিয়াম বাইকার্বনেট, এই যে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এখানে উৎপাদটা কি উৎপন্ন হবে, চলো দেখি আমরা উৎপাদটা কি উৎপন্ন হবে। দেখো, এই যে ইথানোয়িক অ্যাসিডটা, মেকানিজমটা আগে দেখি। ইথানোয়িক অ্যাসিডটাকে ভাঙলে আমরা পাবো CH3COO- এবং কি পাবো, H+। আর এই সোডিয়াম বাইকার্বনেটটাকে ভাঙলে আমরা পাবো Na+ এবং HCO3-। তাহলে আমরা এজ ইউজুয়াল জানি পজিটিভ যায় নেগেটিভের কাছে, তাই না? মেকানিজমটা হচ্ছে এরকম যে Na+ যাবে এর সাথে, তাহলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম ইথানয়েড CH3COONA। আর এখানে এই যে বাইকার্বনেটটা H+ এর সাথে মিলে তৈরি করবে H2CO3, যেটাকে আমি পরবর্তীতে দেখি যে এটা পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে। এই বাইকার্বনেটটা পরবর্তীতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড হিসেবে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে প্রথম স্টেপে আমরা কি করলাম, যে ইথানোয়িক অ্যাসিডটাকে শনাক্তকরণের জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করলাম। তাহলে এখানে সোডিয়াম ইথানয়েড এবং হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। পরবর্তীতে এখনো কাজ শেষ হয় নাই, এখনো কি শনাক্তকরণ হয়েছে? হয় নাই। কারণ শনাক্তকরণ করতে হলে কোনো একটা সিমটমস বা লক্ষণ লাগবে, কোনো একটা জিনিস হইতে হবে যেটা দিয়ে ইজিলি আইডেন্টিফাই করতে পারে ওখানে ইথানোয়িক অ্যাসিড আছে। তাহলে পরবর্তীতে এই যে মেইন বিক্রিয়কটা নিবা, সোডিয়াম ইথানয়েডটা, এই যে সোডিয়াম ইথানয়েড CH3COONA। এবং এটা কয় মোল নিতে হবে এটা মাথায় রাখতে হবে। এটা নিব আমরা 4 মোল। কয় মোল ভাইয়া? 4 মোল। ঠিক আছে, 4 মোল আমি সোডিয়াম ইথানয়েড নিলাম এবং এর সাথে বিক্রিয়া করাবো কার জানো? আর্সেনিক ট্রাইঅক্সাইড
AS2O3, এটার নাম কি? আর্সেনিক ট্রাই অক্সাইড। মানে এটার সাথে এটা বিক্রিয়া করে না। তাহলে এখানে একটা উৎপাদ উৎপন্ন হবে। দেখো উৎপাদটা কি? উৎপাদটা হচ্ছে এই যে অক্সিজেন, তার হাত দুইটা, এখানে একটা এখানে একটা, দুই হাতে দুইটা আর্সেনিক থাকবে, এখানে একটা এখানে একটা। আর আর্সেনিকের হাত হচ্ছে টোটাল তিনটা, আর্সেনিকের যোজনী 3। এক হাত তো এখানে হয়ে গেছে, বাকি এখানে একটা হাত এখানে একটা। সিমিলারলি এই আর্সেনিকের একটা হাত এখানে এখানে একটা। তো 4 হাতে কি বসবে এটা একটু বুঝো। 4 হাতে দেখো এখানে CH3 আছে না, এই যে এটা মিথাইল মূলক, কয়টা আছে? 4টা। তাহলে 4 হাতে 4টা মিথাইল মূলক বসবে, এই যে CH3 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 CH3। এটার নাম কি বলতে পারবা? এটা কিন্তু একটা মানে অদ্ভুত নাম আছে। এটার নামটা হচ্ছে ক্যাকোডিল, ক্যাকোডিল অক্সাইড, ক্যাকোডিল অক্সাইড। আর এটা যখন উৎপন্ন হয় তখন একটা অদ্ভুত বা উদ্ভট গন্ধ, তীব্র তীব্র উৎকট গন্ধ, মানে খুবই বাজে একটা গন্ধ আর কি এখানে তৈরি হয়। এই গন্ধটার কারণে আমি আইডেন্টিফাই করতে পারি যেখানে কিছু একটা উৎপন্ন হয়েছে, যেটা নাম কি? ক্যাকোডিল অক্সাইড। এবং ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হয়েছে কেন? কারণ এখানে একটা স্পেশাল বিক্রিয়ক ছিল। এই বিক্রিয়কটা কে? ইথানিক অ্যাসিড। ঠিক আছে, এখানে আরো কিছু উৎপন্ন হবে, তাহলে সেগুলোতে আমরা যাচ্ছি। যে তাহলে এখানে আর্সেনিক দুইটা, এই যে এখানে দুইটা আর্সেনিক ছিল, দুইটা আর্সেনিক গেল, আর এখানে 4টা মিথাইল মূলক দুইটা আর্সেনিকের হাতে চলে গেল, আর একটা অক্সিজেন চলে গেল। এখন অবশিষ্ট কি কি থাকে দেখো, এখানে অবশিষ্ট থাকে 2টা অক্সিজেন, এখানে অবশিষ্ট থাকে 4টা সোডিয়াম, 4টা কার্বন, এবং আরো এখানে 2টা অক্সিজেন, না টোটাল 8টা অক্সিজেন, এখানে 8টা, আর এখানে আবার 2টা অক্সিজেন, টোটাল 10টা অক্সিজেন। তাহলে ওই 10টা অক্সিজেন গুলা কাদের কাদের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে দেখো, এখানে হচ্ছে বেসিক্যালি 2 মোল সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই যে 2 মোল সোডিয়াম কার্বনেট, কেমনে? এখানে সোডিয়াম ছিল কিন্তু 4টা, এই যে দেখছো, তাহলে এখানে 2 মোল সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, পাশাপাশি কার্বন ডাই অক্সাইডে কি হয়? ওখানে উৎপন্ন হয়। ঠিক আছে, কয়টা? 2 মোল। তাহলে আমি বলছিলাম কয়টা অক্সিজেন টোটাল দেখো অবশিষ্ট ছিল, এখান থেকে একটা অক্সিজেন তো এখানে চলে গেছে, তাহলে এখানে অক্সিজেন কয়টা থাকে? 2টা, আর এখানে 4টা, আর এখানে যে 2টা 8টা, টোটাল 10টা অক্সিজেন ছিল। 10টা অক্সিজেনের মধ্যে এখানে দেখো 3 দোকানে 6টা চলে গেল, আর এখানে 2 দোকানে 4টা, টোটাল 10টা হইলো। কার্বন এখানে দেখো যে 2টা, আর এখানে সামনে দেয়াতে 2টা, টোটাল 4টা কার্বন, আর এখানে সামনে 4 দেয়াতে এই যে এখানে 4টা কার্বন, এখানেও 4টা, টোটাল 8টা কার্বন ছিল। 8টা কার্বনে এখানে 4টা গেছে, আর ওখানে 4টা, আর সোডিয়ামটা 4টা বললাম। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বিক্রিয়ার সাথে সাথে কি কি উৎপন্ন হয়েছে সেটা আমি এখানে কি করলাম তোমাকে বলে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটাকে একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ক্যাকোডিল টেস্ট। ক্যাকোডিল টেস্ট, ক্যাকোডিল টেস্ট কেন? কারণ এখানে একটা যৌগ উৎপন্ন হয় যার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। ক্যাকোডিল টেস্ট বা ক্যাকোডিল পরীক্ষা। ওকে, তাহলে আমরা ইথানোয়িক অ্যাসিড শনাক্ত করব কিভাবে? ইথানোয়িক অ্যাসিড যদি শনাক্ত করতে চাই, প্রথমত এই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করা লাগবে। তাহলে আমি এখানে পাবো সোডিয়াম ইথানোয়েট কার্বনিক অ্যাসিড, যে কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, আবার এখানে বুদবুদ তৈরি হয়, বুদবুদ। পরবর্তীতে এখানে যে মেন উৎপাদটা আছে না সোডিয়াম ইথানোয়েট, এই সোডিয়াম ইথানোয়েটের সাথে আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া হয়। আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া হওয়ার ফলে এখানে উৎপন্ন হয় ক্যাকোডিল অক্সাইড, এবং এই ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হওয়ার সাথে সাথে এখানে একটা তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয়, তীব্র উৎকট একটা গন্ধ সৃষ্টি হয়, এবং সাথে উৎপন্ন হয় সোডিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড। এই যে তীব্র যখন উৎকট গন্ধটা সৃষ্টি হইলো, আমি যখন স্মেল পাইলাম তখনই বুঝতে পারতেছি এখানে আছে কে? ইথানোয়িক অ্যাসিড। কে আছে? ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড আমরা দুইটা ভাবে শনাক্ত করতে পারি, দুইটা ভাবে না, দুইটা বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারি। 1 নম্বর বিক্রিয়া হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে বিক্রিয়া করব, 2 নম্বরটা হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করব। তাহলে আমার উৎপন্ন হবে ক্যাকোডিল অক্সাইড, এবং এই ক্যাকোডিল অক্সাইডের যে গন্ধ, স্মেল, এটা উৎপন্ন হয়েছে না, এই স্মেলটার কারণেই বুঝতে পারি যে বিক্রিয়ার শুরুতে কে ছিল? ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণে ভূমিকা পালন করতেছে কে? ভূমিকা পালন করতেছে একটা উৎপাদ যেখান থেকে তীব্র উৎকট গন্ধ আসে, সেটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, আর এটাকে ক্যাকোডিল টেস্টও বলা হয়। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা ইথানোয়িক অ্যাসিড কি করেছি? শনাক্ত করেছি। আজকের ক্লাসে আমরা কি করেছি? ইথানোয়িক অ্যাসিডটা শনাক্ত করেছি দুইটা বিক্রিয়ার মাধ্যমে। তো পরবর্তীতে আমরা আরেকটা শনাক্তকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।